আচ্ছা, তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতেছি। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, দুই একজন সাড়া দিয়েন, তা না হলে বুঝতে পারবো না যে আপনারা আছেন নাকি। তো মনে জি হয় শুনতে যে পাচ্ছি। আসলে আমাদের আরেকটু আগে আগে মানে ক্লাসে জয়েন করতে হবে। আসলে আমি দেখতেছি ক্লাসে জয়েন করতে করতে 20 মিনিট চলে যাচ্ছে। প্রথমে তো আমরা 9টার মধ্যেই জয়েন করতাম, আমি তো হচ্ছে 8:50-এর মধ্যেই অনলাইন করে দিই যাতে সবাই আসতে পারি আমরা। 8:50 থেকে জয়েন করাই তো, আর 9:10-এর মধ্যেই যাতে সবাই আসি, এটা সবাই মাথায় রাখবো। আচ্ছা, তো আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, মোটামুটি ভালোই। জি, আপনি কেমন আছেন? আছি ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বিষয় হলো আজকেও তো উপস্থিতি অনেক কম। কেমনে কি হবে, রেগুলারে উপস্থিতি অনেক কম দেখতেছি। আচ্ছা, তো ক্লাস শুরু করে দেই আমরা। মোটামুটি 20 জন যেহেতু আছি আমরা, আসলে যারা ক্লাস করতেছি আমরা রেগুলারই কিন্তু ক্লাসে জয়েন করব, ক্লাস আমরা মিস করব না। তাহলে আশা করি কিছু শিখতে পারবেন আর কি। আর যদি ক্লাস গ্যাপ করেন তাহলে শিখতে পারবেন না। আর দুই একজন অবশ্য আমাকে আজকে মেসেজও করছে, দুই একজনের প্রবলেম আছে যার কারণে ক্লাসে আসে নাই। আবার কেউ কেউ দুই একদিন আসতে পারেনি গত ক্লাসগুলোতে, এরকমও মেসেজ করছে। যাই হোক, সমস্যা থাকলে আলাদা বিষয়। আর যাদের সমস্যা থাকে তারাই সমস্যার কথা বলে আর কি। আর সমস্যা ছাড়াই যারা ক্লাসে নাই তারা আর কোনো যোগাযোগ রাখে না। তো গত ক্লাসের ব্যাপারে একটু শুনি আপনাদের কাছে। আপনারা কে কে প্র্যাকটিস করার সময় পান নাই বা প্র্যাকটিস করেন নাই, তারা একটু বলেন আর কি আমার সাথে কথা। হ্যাঁ ভাইয়া, আমি তো প্র্যাকটিস করতে পারছি না। মানে আমার প্রবলেমটা শেয়ার করেছিলাম। আমার ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, একজন ল্যাপটপের প্রবলেম, কাজ করতে পারতেছে না। আর কে? রিমু ভাই, আমি শান্ত। হ্যাঁ, আপনি কি গত ক্লাসে মনে হয় ভাই ছিলেন না? আমার হচ্ছে গত সপ্তাহে ক্লাস করতে হ্যাঁ, বুঝতে না পারছি। ভাই, আমি থাকতে পারি না, আমার হচ্ছে নেটে প্রচুর সমস্যা ছিল। আচ্ছা, এরপর আর তাহলে কি সবাই, বাকি সবাই করছি? বাকি সবাই করলে আমি তো অ্যাসাইনমেন্ট কারো দেখতেছি না। আমি আজকে সারাদিন কয়েকবার ফলো করছি অ্যাসাইনমেন্ট দেখার জন্য, কিন্তু কারোর অ্যাসাইনমেন্ট আমি দেখতে পাচ্ছি না। কয়েকজনের পাইছি, আবার কেউ কেউ দেওয়ার ট্রাই করছে কিন্তু ভুলভাল লিঙ্ক দিয়ে রাখছে আর কি। তো ভাই, আমি ওই দিন একটা ফুল আচ্ছা, লাইভ সার্ভার লিংক দিলাম ভাই। কই? এটা তো হ্যালো ভাই, দিলাম। আমি তো ওই দিন একটা ফুল ওয়েবসাইটের লিংক দিলাম আর কি, সার্ভারের। তো আমার আর কি আরো দেওয়া লাগবে? ভাই, একদিনে কি দুনিয়া উল্টে ফেলাইতে পারছেন? বিষয় হচ্ছে আপনার তো কন্টিনিউ কাজ করতে হবে, যে একদিন করছে আর করব না কখনোই, তাহলে তো কিছুই শিখতে পারবেন না ভাই ভাই। হচ্ছে যত ওই যে প্র্যাকটিস করবেন তত আপনার। গত ক্লাসে দিছিলাম আর কি, লাইভ সার্ভারের বুঝতে একটা পারছি আপনার কথা, লিংক বুঝতে পারছি, দিছিলাম না? দেখছি আমি। শুধু আমি না, সবাই দেখছে, সবাই দেখছে। না, উল্টে। তারপরে বলছি যে আপনারা রেগুলারে প্র্যাকটিস আমার তো করবেন। ভাই অনেকগুলো প্রজেক্ট আছে ভাই। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আজকে কত নাম্বার ক্লাস?
আমি তো লিংক দিয়েছিলাম। আচ্ছা, বুটস্ট্র্যাপের গ্রিড নিয়ে আলোচনা করার কথা। 20 আর 20 19 হ্যাঁ ভাই, সমস্যা নাই, আপনি আজকে পিএইচডি দেখানোর কথা ভাই। আজকে পিএইচডি দেখানোর কথা। হ্যালো স্যার। ভাই আজকে পিএইচডির কথা বলছিলেন? হ্যাঁ, পিএইচডির কথা বলছিলাম। তো আপনার কে জানি আমাকে বলছিল যে আমার কাছে পিএইচডি আছে। ভালো। স্যার ওই রেসপন্সিভটা করে আচ্ছা, আমরা করতে যাই আপনাদের রেসপন্সিভের বিষয়টা আরো ক্লিয়ার করে দেব। আমার মনে হয় রেসপন্সিভের ব্যাপারে সবাই বুটস্ট্র্যাপ দিয়ে গ্রিডগুলো ব্যবহার করা মনে হয় মোটামুটি শিখছে। আর বাকিটা যেটা সমস্যা হবে এটা আমরা ক্লাসের মধ্যেই মানে ওই পিএইচডি থেকে করার সময় শিখে নেব। আচ্ছা, সিয়াম খান ভাই বলছিল মনে হয় ওনার কাছে পিএইচডি টেমপ্লেট আছে। তো আপনি আছে ড্রাইভে আপলোড করার কথা ছিল, ড্রাইভে আপলোড করে লিংক দেওয়ার কথা ছিল। আচ্ছা, যাই হোক, আমরা তার আগে এক কাজ করি। আসলে পিএইচডি কে নিয়ে কাজ করতে গেলে তার আগে পিএইচডি এর ফুল মিনিংটা একটু বলি। পিএইচডি এর ফুল মিনিং হচ্ছে ফটোশপ ডিজাইন। আচ্ছা, একটা হেল্প ফাইল তৈরি করি। আচ্ছা, এখানে একটা এক্সটেনশন না রাখলে হবে না, তো এই একটা হেল্প ফাইল নামে একটা ফাইল নিচ্ছি আর বাকিগুলোকে একটু ক্লোজ করে দেই। আর এইখানে পিএইচডি, এটা শর্ট ফর্ম পিএইচডি মানে কি ফটোশপ ডিজাইন। আচ্ছা, এই ফটোশপ ডিজাইন মানে কি, ফটোশপ নামে একটা সফটওয়্যার থেকে ডিজাইন মানে এই সফটওয়্যারের একটা ডিজাইন ফাইলকে পিএইচডি বলা হয়। আর এইখানে ওয়েবসাইটের ডিজাইনটা থাকে আর কি, স্ট্রাকচারটা দেওয়া থাকে। ওইখান থেকে আমাদের কি কি বিষয় নিতে হবে আমি একটু আইডিয়া দেই। এক নম্বরে হচ্ছে আমাদেরকে ইমেজ মানে লেয়ার ইমেজ বলতে পারেন আপনারা, এগুলা এক্সপোর্ট ভার্সন নিতে হবে আর কি। তারপর 2 নম্বরে আপনাদের টেক্সটগুলো নিতে হবে, এটা পিএইচডি থেকে পাবেন, টেক্সট বা কন্টেন্ট। আচ্ছা, এরপর আপনার লাগবে হচ্ছে কালারটাও পিএইচডি থেকে পাবেন। এরপরে আপনাদের আরও কিছু জিনিসপত্র দেখতে হবে পিএইচডির মধ্যে থেকে, সেটার মধ্যে হচ্ছে ফন্টস, মানে কোন ফন্টগুলো ব্যবহার করা হয়েছে এইগুলা আপনার পিএইচডি থেকে বের করতে হবে। তো এই যে আপনার একটা পিএইচডির মধ্যে থেকে এগুলো বের করার জন্য আপনাকে অবশ্যই এই পিএইচডি ফাইলটার মানে বিভিন্ন এলিমেন্টগুলো নিয়ে জানতে হবে। তো তার জন্য আপনাদের যে ফটোশপ নামে সফটওয়্যারটা আছে এইটা থাকতে হবে। মানে আপনি যদি একটা পিএইচডি নেট থেকে ডাউনলোড করেন সেটাকে ইউজ করতে গেলে ফটোশপ লাগবে আর কি। তো একটু এক কাজ করি, আমার মনে হয় এক স্টুডেন্টের একটা পিএইচডি ছিল আর এইচটিএমএল করছিল আর কি। তো এই পিএইচডিটা আমি একটু বাইরে রাখি, বাইরে বলতে আমাদের ক্লাস ফোল্ডারের মধ্যে রাখি। এখানে পিএইচডিটা রাখলাম। তো এই যে পিএইচডি, এটা ফটোশপে রান হবে আর কি বলতেছে। তো ডাবল ক্লিক করেন, ফটোশপে রান হবে। আচ্ছা, মাইক্রোফোন কার জানি একটা অনেক শব্দ হতেছে, একটু ভাই মাইক্রোফোনটা মিউট করেন। যার যার মাইক্রোফোনগুলো ওপেন আছে একটু মিউট করে রাখেন। ফটোশপ আচ্ছা, তো এই ওপেন হচ্ছে আর কি ফটোশপটা এবং ডিজাইনটা। আচ্ছা, তো এই প্যালেটটাকে আপাতত কাটে দেই। এক কাজ করেন, আগে আমি আপনাদেরকে একটু
এই ফটোশপ যে আপনার অ্যাপ্লিকেশনটা এটার সম্পর্কে একটু আইডিয়া দিব, তারপরে আমি হচ্ছে টেমপ্লেট নিয়ে কাজ করব আর কি, টেমপ্লেট থেকে কিভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করবেন এগুলা। তো এর আগে আমি আপনাদেরকে এই মেনু আইটেমগুলো সম্পর্কে ধারণা দেই আর এই টুলসগুলো সম্পর্কে ধারণা দিই। তো এক কাজ করেন, এখান থেকে নিউ করে একটা ফ্রেশ ব্ল্যাঙ্ক পেজ নেন। এখানে ফটোশপ ডিফল্ট পেজ আছে। আচ্ছা, এখানে আসলে প্রতিটা অ্যাপ্লিকেশনের তো আপনারা এই যে নিউ ওপেন এগুলো বুঝেন, সেভ অ্যাজ এগুলো থাকে। তো বরাবর এইখানেও আছে, এই যে এডিট এগুলাও আছে, আবার হেল্প আর উইন্ডোজ এগুলো আপনারা অন্য অন্য হচ্ছে সফটওয়্যারের মধ্যেও পাবেন, অ্যাপ্লিকেশনের মধ্যে। এখানে নিউ করলাম, নিউ করতে যে একটা পপ আপে বলতেছে কোন সাইজের পেজ নিব, এবং পেজের উইথ আর হাইটটা বলে দিচ্ছে, আর রেজুলেশনটা তো বুঝেন। রেজুলেশনটা হচ্ছে আপনার এটা আসলে স্ক্রিন অনুযায়ী মানে ডট বোঝানো হয় আর কি। রেজুলেশন যে এখানে 300 বলা হয়েছে, তার মানে হচ্ছে 300 ডটের সমন্বয়ে ইমেজ তৈরি করবে আর কি। এইখানে পিক্সেল পার ইঞ্চি মানে 1 ইঞ্চিতে কতগুলা পিক্সেল থাকবে, 300 পিক্সেল 1 ইঞ্চির মধ্যে থাকবে, এইটা বোঝানোর জন্য এখানে রেজুলেশন দেওয়া হয়। আর এখানে ইঞ্চিতেও রাখতে পারেন অথবা পিক্সেল ফরম্যাটেও রাখতে পারেন। পিক্সেল মানে হচ্ছে আপনার 2100 আপনার পিক্সেল ইকুয়াল 7 ইঞ্চি, যাই হোক। আর এখানে কালার মুড আছে, এখানে সিএমওয়াইকে আরজিবি, গ্রে স্টাইল মানে সাদা কালো, সাদা কালো আর কি। আর এখানে ফরম্যাট আছে কয়েকটা আর কি, মোটামুটি 8 বিট ফরম্যাট। আর ব্যাকগ্রাউন্ড কোন টাইপের রাখতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার বা ট্রান্সপারেন্ট অথবা হোয়াইট রাখে আপনার ওকে করতে পারেন। তো আমি ডিফল্টভাবে একটা ওকে করলাম। এই যে দেখেন একটা ডিফল্ট পেজ আসলো, এটা ফটোশপের পেজ। তো এইখানে আপনাদের ওই যে যখন আমি ফাইলটা ওপেন করতেছি তখন যেগুলা বিষয় আছে এটা একটু কিন্তু বোঝার বিষয় আছে। আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইট নিছেন বলে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওয়ালা আছে, আর হচ্ছে এখানে কোন রেজুলেশনের ফাইল নিয়ে আমাদের কাজ করা উচিত। তো আমাদের যদি আমরা প্রিন্টেবল কাজ করি মানে প্রিন্ট করার জন্য কোনো ডিজাইন করি, তাহলে আমাদের 300 পিক্সেল রাখতে হবে। আর অন্যথায় আমরা 72 পিক্সেল রাখতে পারি। এই 72 পিক্সেল পার ইঞ্চিতে যদি আমরা রাখি, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়েবের জন্য, ঠিক আছে। তো আপনি যখন এই যে ওয়েবের জন্য একটা পেজ নেবেন, এখানে দেখেন ওয়েব, তখন এটা অটোমেটিকলি আপনার এই ফরম্যাটটা চলে আসবে, এখানে আপনাকে ডিফাইন করে দিতে হবে না আর কি। আচ্ছা, তো এখানে ওয়েব ভিত্তিক পেজ নেওয়া যাবে, ইউএস ডিফল্ট ফটোশপ, ইন্টারন্যাশনাল ফটো পেপার, এছাড়া আরও বিভিন্ন টাইপের পেজ নেওয়া যায়, অথবা কাস্টম করে আপনি এখানে সাইজ ডিফাইন করে দিয়ে রেজুলেশন ডিফাইন করে দিয়েও নিতে পারবেন। এইভাবে একাধিক ধরনের পেজ নেওয়া যায়। তো এগুলো আমি আসলে অত ডিটেলস বলবো না, আপাতত মোটামুটি কিছু বলে দিই। আচ্ছা, মোটামুটির ক্ষেত্রে আপনার এই মেনুর মধ্যে আপনার যেটা লাগবে, এই যে ওপেন, অনেক ফাইল ওপেন করতে হয়। আমি কি করছিলাম, এই পিএইচডিটার উপরে ডবল ক্লিক করে ওপেন করছি, তাই তো। আবার যদি আমার এই পিএইচডিটা ওপেন না থাকতে, ধরেন আমি শুধু ফটোশপটা আছে, ওপেন করেন, করে দেখে দেন কোন জায়গায় আছে আপনার পিএইচডি ফাইলটা। আমাদের ক্লাসের মধ্যে আছে, এই যে ওপেন করলাম। তো এইভাবে ওপেন করতে পারেন। আর এখানে এই যে সেভ অ্যাজ, আচ্ছা সেভ অ্যাজে যায় আপনি হচ্ছে এই যে এখান থেকে বিভিন্ন ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন। নর্মালি এখানে বলতেছে পিএইচডি ফরম্যাটেই সেভ করতে পারেন, অথবা জেপিজি, অথবা নিচে আসেন পিএনজি, এইগুলা ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। আচ্ছা, এরপরে আর কি আছে যেগুলা লাগবে এগুলাই বলতেছি আর কি, বাকিগুলো বলতেছি না। আচ্ছা, এক্সপোর্ট, এই এক্সপোর্টে আপনি পিএনজি ফরম্যাট অথবা সেভ ফর ওয়েব লেগেসি, আচ্ছা আপনাদের এইখানে সেভ ফর ওয়েব থাকতে পারে এই আন্ডারে, আচ্ছা বিভিন্ন ভার্সনে বিভিন্ন জায়গায় থাকে। তো এই আমার এইখানটায় আছে, আপনাদের জন্য এইটাই লাগবে, সেভ ফর ওয়েব লেগেসি, সেভ ফর ওয়েব লাগবে। তো এই সেভ ফর ওয়েবটা কি, আপনার ওয়েবের ফরম্যাটে পিএনজি ফরম্যাটে আর কি সেভ করতে হবে আর কি, মানে সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনাদের এদিক লাগে না, আর এরকম মোটামুটি এইখানে প্রিন্ট লাগে আর কি, প্রিন্ট লাগে। আর এখানে এক্সপোর্ট করতে হতে পারে, আর ওপেন আর হচ্ছে আপনার সেভ, এগুলা ব্যবহার হবে।
এই ফাইল মেনু আন্ডারে এডিট মেনু থেকে আপনার ওরকম কিছু ওরকম ব্যবহার করতে হবে না, তারপরে এগুলা পারলে একটু আইডিয়া রাখেন। আর এই যে এইখানটায় আপনার এই যে রোটেশনগুলো একটু ব্যবহার হইতে পারে, কখনো কখনো কোনো ইমেজকে আমরা 90 ডিগ্রি রোটেট করতে পারি, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলা আমরা রোটেট করতে হইতে পারে। আচ্ছা, এইখানে এগুলা তো অর্থ বুঝতে মানে এগুলার নামগুলা দেখলেই বুঝতে পারবেন আসলে কোনটার কি কাজ। আর এরপরে আপনার ইমেজ মেনু থেকে একটু লাগবে, মোটামুটি ইমেজ মেনু থেকে যে ইমেজের সাইজটা ডিফাইন করে দিতে হবে। এই ইমেজটা আপনার নর্মালি আছে 1426 পিক্সেল উইথ, আপনি চাইলে এখান থেকে কমাইতে পারেন, এটা অরিজিনাল সাইজ। আর আপনি চাইলে যে কোনো সাইজ এখানটায় ডিফাইন করা আছে ওগুলো নিতে পারেন, তো আপনি কাস্টমলি এখানে টাইপ করে দিতে পারবেন। তো এই গেল ইমেজের সাইজ কন্ট্রোল। এছাড়া ক্যানভাস সাইজ এটা খুব একটা লাগবে না। আচ্ছা, রোটেশন এখানেই আছে, তো এডিট মোডে মানে এডিটের মধ্যে আর যাওয়ার লাগবে না এখান থেকে রোটেট করার জন্য, এইখানে রোটেশন করতে পারবেন। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে ট্রিম। আচ্ছা, এগুলা আসলে বুঝাইতে গেলে একটু এক্সপ্লেন দেখে দেওয়ার দরকার আর কি। আচ্ছা, তো এগুলা দেখানোর আগে টুলসগুলার সম্পর্কে একটু বলা দরকার। এই যে এখানে একটা টুলস আছে, এটার উপর ক্লিক করলে দুইটা টুলস হয়, মুভ টুল আর হচ্ছে আর্টবোর্ড টুল। তো আমাদের এই মুভ টুলটা অনেক প্রয়োজন হবে, এই যে মাউসের মতো এটা দিয়ে বিভিন্ন লেয়ার, আচ্ছা লেয়ার অথবা লেয়ার গ্রুপকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে সরাইতে পারবো আর কি। এই মুভ টুল, এই যে ধরেন এইটা পুরাটাই একটা গ্রুপের মধ্যে আছে হেডার, আপনি এটা পুরো আইটেমটাকেই সরাইতে পারতেছেন হেডারটা। তো এই হচ্ছে মুভ, এখানটায় আপনারা দুইভাবে ধরতে পারেন আইটেমগুলোকে, মানে পিএইচডির মধ্যে অনেকগুলো লেয়ার একত্রে করে রাখা হয় আর কি। তো এইখানে লেয়ারগুলো আবার এই লেয়ার প্যালেটের আন্ডারে দেখতে পাবেন। আমরা কি করতে পারতেছি, এইখানে লেয়ারগুলা দেখতে পাচ্ছি, তো এই লেয়ারগুলোকে ধরে ধরে আমরা এখান থেকে এক্সপোর্ট করব। আচ্ছা, আপনাদের মাইক্রোফোনগুলো একটু মিউট করেন। তো আমাদের বিশেষ করে প্রয়োজন পড়বে হচ্ছে এইখান থেকে এই যে মুভ টুল আর এইখান থেকে এই যে লেয়ারগুলা, আপনি এই লেয়ারকে ধরে ধরে বিভিন্ন ইমেজকে এক্সপোর্ট করবেন। ধরেন আপনার পিএইচডি থেকে ওয়েবে ব্যবহার করার সময় আপনার শুধুমাত্র একটা ইমেজের প্রয়োজন হচ্ছে, তো একটু লেয়ারে যান, অটো সিলেক্টটা রাখেন, এই অটো সিলেক্ট রাখলে এই যে অটোমেটিক যেটার উপরে ক্লিক করবেন ওটা সিলেক্ট হয়ে যাবে আর কি। ধরেন এখানটায় তিনটা ইমেজ আছে, এই একটা, এই আরেকটা, এই আরেকটা, তিনটাকে আপনি আলাদা আলাদাভাবে নিতে পারতেছেন দেখেন, এবং এমনকি এগুলাকে আলাদা করে রাখতে পারতেছেন। আপনি অন্য জায়গায় নিয়ে যায়ও, আচ্ছা অন্য জায়গার কথা বাদ দিই, এইখানে আপনি এই যে এইখানে এটা উঠাই দিতে পারতেছেন চোখটা বন্ধ করে, আবার এই চোখটায় রাখে বাকিগুলো বন্ধ করে শুধু এই ইমেজটাকেও রাখতে পারতেছেন দেখেন, শুধু এই ইমেজটা থাকতেছে। তো এইভাবেই আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এখানে হিস্ট্রি নামে একটা প্যালেট আছে, এই হিস্ট্রি প্যালেট থেকে আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন, ঠিক আছে। তো আমি আবার পূর্বের অবস্থায় আসলাম, এই হচ্ছে আমাদের পূর্বের অবস্থা। তো এইখানে এই মুভ টুল দিয়ে এই বিভিন্ন আইটেমকে ধরা হয় আর কি, লেয়ারগুলোকে ধরা হয়। আর এখানে একটা আছে রেক্ট্যাঙ্গুলার মাইক্রো টুল, এগুলা দিয়ে আপনি বিভিন্ন এরিয়াকে সিলেকশন করতে পারবেন রেক্ট্যাঙ্গুলার ওয়াইজ। তো এটা রেক্ট্যাঙ্গুলার ছাড়াও আপনার হচ্ছে ইলিপস আছে, মানে সার্কেল টাইপের। আচ্ছা, এগুলাকে যদি আপনি একেবারে সার্কেলটাকে 100% স্কোয়ারের মধ্যে রাখতে চান তাহলে এই যে এমনি তো করলে মানে চ্যাপটা অথবা লম্বা করা যায়। যদি আপনি রাখতে চান যে একটা এক্সপেক্টেড রেশিও রাখতে চান তাহলে আপনার শিফট ধরবেন, ধরে ছোট বড় করবেন, দেখবেন একই কিভাবে বড় ছোট হবে আর কি, মানে ফুল সার্কেল হবে আর কি। তো এরপরে সার্কেল ছাড়া হচ্ছে সিঙ্গেল লাইন হরিজন্টাল, সিঙ্গেল লাইন ভার্টিক্যালি ওপেন মানে নিতে পারবেন। এছাড়াও একটা লেসো টুলস খুব গুরুত্বপূর্ণ, পলিগনাল লেসো আর লেসো, এগুলা দিয়ে আপনি একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডকে আলাদা করার জন্য অথবা একটা নির্দিষ্ট লেয়ার ফরম্যাট তৈরি করার জন্য আপনি এই লেসো টুলটা ব্যবহার করবেন। ধরেন আমি এই পলিগনাল লেসো টুল নিলাম, এরপরে আপনি চাচ্ছেন এই
শুধু আপনি কি করবেন, এই বোতলের হেডটাকে আপনি আলাদা করবেন। তো এইভাবে সিলেকশন করে আপনি ধরেন বোতলের হেডটা শুধু সিলেক্ট করতেছেন। তা আরও আপনি ভালোভাবে নেবেন, আমি একটু দ্রুত দেখানোর জন্য এইভাবে নিচ্ছি আর কি। তো এইখানে একটা লেয়ার হিসেবে এটাকে আলাদা করে নিতে পারেন। এখানে আপনি নিউ লেয়ার বানাই ফেললেন, এটারে একটা কপি করলেন, তো এইটা একটা আলাদা লেয়ার হয়ে গেছে। দেখবেন যে এই এরিয়াটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকেও এর মধ্যে নেওয়ার পরে লেয়ার হয় আর কি। যাই হোক, এইভাবে আর কি সিলেকশন করার জন্য এই লেসো আর পলিগনাল লেসো ইউজ করা হয়। এরপরে আসছে হচ্ছে কুইক সিলেকশন। এই যেভাবে আমরা সিলেক্ট করলাম এখানে কুইকলি সিলেক্ট করা যায় আর কি। একটা এরিয়ার মধ্যে ক্লিক করলে ওই এরিয়াটা সিলেক্ট হবে। এই যে তো থাকতেছে না আপাতত, হচ্ছে আমি এইখানে একটা কালারের উপরেই করতেছি যার কারণে থাকতেছে না আর কি। আচ্ছা, আরেকটা বিষয় দেখি, এই যে এইখানে একটা গ্রিড আসছে আমার, এই গ্রিডগুলো আউট করার জন্য সিলেক্ট করে কন্ট্রোল আচ্ছা এইচ দিবেন। সিলেক্ট করে কিভাবে ব্যাকগ্রাউন্ড হলো এটা স্যার দাঁড়া করে দেখাইতেন। মানে সিলেক্ট করে নিউ লেয়ার হইলো যে স্যার। আচ্ছা, আপনি একটা এরিয়াকে এইভাবে ধরলেন, ঠিক আছে? এই ধরার স্যার। পর এটার মধ্যে রাইট ক্লিক করবেন, করার পর এখানে এই যে আচ্ছা এখানে কপি করতে পারবেন, আবার নিউ লেয়ার করতে পারবেন রাইট ক্লিক করে, ঠিক আছে? জি স্যার। আর একটা হচ্ছে ডিসিলেক্ট, মানে হচ্ছে সিলেক্ট অবস্থায় আছে সেটাকে আনসিলেক্ট করার জন্য। আর ইনভার্স সিলেক্ট করলে এই যেটুকু এরিয়ার মধ্যে আপনি সিলেক্ট করছেন এর বাইরের এরিয়াটা করবে। দেখেন একটু ইনভার্স করেন, এই যে সিলেকশনটা এখন এখান থেকে এইটুক, মানে আপনি যদি এখানে কোনো আপনি যদি ব্রাশ করেন একটা কালার, তাহলে দেখবেন, আচ্ছা একটু ব্রাশ করতে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। যদি আপনি ব্রাশ করেন তাহলে এখানে ব্রাশটা সাইজ একটু বাড়ায় দিই, ব্রাশটা দেখেন বাইরে কাজ করে, ওই বক্সের মধ্যে করে না, তার মানে বাইরের এরিয়াটা সিলেক্ট হয়েছে। তো এইভাবে একটা এরিয়ার মধ্যে ইনভার্স তো না, আচ্ছা হ্যাঁ ইনভার্সে বলে আর কি, ইনভার্স অথবা ভিতরের, এখন ভিতরের অংশে কাজ করবে দেখেন। আচ্ছা কালারটা আমার হচ্ছে এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, তো এটা হেডারের এরিয়া না, হেডারের মধ্যে রাখে দেন। এইটার মধ্যে রাখে, কোনটা, এইটা, এটার মধ্যে রাখে কাজ করলে বোটলস। আচ্ছা যাই হোক, এখানে অনেকগুলা লেয়ারের উপরে, তো এই জন্য এটার উপরে আর কি যে ব্রাশ করা যাচ্ছে না। তো যাই হোক এগুলা পরে আসতেছি, আপাতত হচ্ছে টুলসগুলা জানে নেন আর কি। তো এই গেল কুইক সিলেকশন, এটা দিয়ে আপনি যে একটা এরিয়াকে সিলেক্ট করতে পারবেন। ধরেন এই যে এটা কালার ওয়াইজ আর কি হইতে হবে অবশ্যই। আচ্ছা এখানে আমার অ্যাক্টিভ থাকতেছে না, তারপর হচ্ছে আপনার ক্রপ টুল। এই ক্রপ টুলটার কাজ হচ্ছে আপনি একটা এরিয়াকে ক্রপ করে নিতে যাচ্ছেন, মানে এইটুক কাট করবেন, এইটুক সিলেক্ট করার পর ওকে করেন, শুধু এইটুক থাকতেছে, বাকি অংশটা চলে যাবে, ঠিক আছে? এই ক্রপ আবার কয়েক ধরনের ক্রপ আছে আর কি, স্লাইসটা আলাদা, ক্রপ দুই ধরনের। এই যে আরেকটা আছে পার্সপেক্টিভ ক্রপ, এটা মানে হচ্ছে আপনার অ্যাঙ্গেল করবে, এটা ইমেজকে আপনি অ্যাঙ্গেল করে নিতে পারবেন। ধরেন আপনি আচ্ছা একটা নর্মাল ইমেজ নিব নাকি আপনাদের জন্য, এক কাজ করি, এই একটা নর্মাল ইমেজ নিয়ে নেই। আচ্ছা এইটারে একটু কপি করে আমাদের ক্লাসের মধ্যে রাখার পর এটারে একটু ওপেন করি, ওপেন করলাম। তো এই একটা মহিলা, তো এটা একটু ছোট করে নেন, এটাকে ওই যে ক্রপ অলরেডি আমাদের সিলেক্ট করা আছে, তো এই যে একটু কাটে নেন, শুধু মেটারে রাখেন, এই যে শুধু মেটারে রাখলাম। এরপর আচ্ছা একটু জয়েন করে নিই। এরপরে আপনি হচ্ছে এই যে
পার্সপেক্টিভ ক্রপ করবেন। তো এটা দিয়ে এখন সিলেক্ট করেন, করার পরে এই যে কর্নারগুলোকে ধরে আপনি চাপটা করতে পারতেছেন। তো আপনার দরকার শুধু মাথার এদিকে এতটুক আর এই এরিয়াটাও এতটুক, এইভাবে প্রয়োজন। ধরেন আপনার একটা ইমেজের এইভাবে নেওয়ার প্রয়োজন, তাহলে এইভাবে ক্রপ করেন। কিন্তু ইমেজটা স্কোয়ারলি আসতেছে, ঠিক আছে, মানে ওই যেই এরিয়াটাকে ছোট ধরছেন ওইটাকে চ্যাপটা করে দিছে, এই জন্য এই যে মাথাটা দেখেন, মাথাটা এই জন্য মোটা হয়ে গেছে। আপনি পূর্বের অবস্থায় যান, মাথাটা দেখেন, আচ্ছা এই যে, আচ্ছা ওটা আমি রিমুভ করে দিছি। আবার দেখেন একটু, তাহলে ক্লিয়ার হবে আর কি কনসেপ্টটা। এই যে এরপর আপনি এই যে প্রথমে স্কোয়ারলি নিলেন, তারপরে আপনার টানাটানি করে এই এরিয়াগুলোকে আপনার যে ছোট বড় করে নিতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন এই যে উপরের অংশটাকে ধরছেন, আপনি ধরেন এইখানটায় 2 ইঞ্চি আছে, এইখানটায় আছে 3 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 3 ইঞ্চি আছে। তো আপনি এইটারে স্কোয়ারলি করবেন, মানে ক্রপ করার পর স্কোয়ারলি হবে, মানে এটাও 3 ইঞ্চি, এটাও 3 ইঞ্চি, এটাও 3 ইঞ্চি হবে। তখন আপনার এইটাকে ফ্লেক্স করে ফেলবে আর কি, বড় করে ফেলবে। এই যে দেখেন মাথার এরিয়াটাকে বড় করে ফেলছে। যাই হোক, খুব বেশি প্রয়োজন পড়ে না এই ক্রপটা, আর নর্মাল ক্রপ টুলসটা অনেক বেশি প্রয়োজন পড়ে আর কি। তো একটু পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এরপরে স্লাইস টুলসটা লাগে না আর কি, এটা দিয়ে আপনার মাপ দেওয়ার জন্য আর কি। আচ্ছা এখানে আমি তো সারে দিলাম, সারে না দিলেই আপনি এভাবে ধরে এটা দেখবেন উইথ আর হাইট, এবার ডাব্লিউ দিয়ে উইথ বোঝাচ্ছে আর এইচ দিয়ে হাইট বোঝাচ্ছে, ধরে রাখলে বুঝতে পারবেন এখানে উইথ আর হাইটটা শো করাই দিবে। তো এইভাবে এই স্লাইস টুলসটা ব্যবহার করবেন না, স্লাইস, আচ্ছা এখানে স্লাইস দুইটা আছে আর কি। স্লাইস সিলেক্ট মানে একটা স্লাইস করার পর সেটাকে সিলেক্ট করে অন্য জায়গায় মুভ করানোর জন্য এই স্লাইস সিলেক্টটা আছে। এই যে আপনি অন্য জায়গায় বসাইতে পারতেছেন। তো এগুলাও খুব একটা মাপযোগের প্রয়োজন হবে না। এরপরে আসতেছে আপনার আই ড্রপার। আই ড্রপারটার কাজ কি? এই যে আপনার দুইটা প্যালেট আছে, কালার প্যালেট বলে, এই যে এটা হচ্ছে ফরগ্রাউন্ড আর এটা ব্যাকগ্রাউন্ড। তো এই ফরগ্রাউন্ডে কালারটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তো একটা কালার পিক করে ধরেন আপনি এই মহিলার শরীর থেকে কোনো একটা কালার এইখানটায় পিক করবেন, তো ওইটার মধ্যে একটা ক্লিক করেন, চলে আসছে ফরগ্রাউন্ড। তো অন্য আরেকটা জায়গায় ক্লিক করেন, ধরেন সাদাটা নেবেন, সাদার মধ্যে ক্লিক করেন, চলে আসে হোয়াইট। এছাড়া আপনি যে ব্ল্যাকটা নেবেন, হেয়ার কালারটা চলে আসতেছে। তো এই আপনার আইড্রপার 3D ম্যাটেরিয়াল এগুলো লাগবে না খুব একটা। আর রুলারটা ওই যে মাপ নেওয়ার জন্য, এখানে রুলারটা নেওয়ার পর আপনার এই যে আপনার মাউসের মধ্যে রুলারটা চলে আসছে, এইখান থেকে এইখানে নিয়ে মানে ধরছেন, এটার এই যে উইথটা দেখতে পাচ্ছেন আপনি, ঠিক আছে, হাইটটাও দেখতে পাচ্ছেন, এটা মাপ দেওয়ার জন্য। আবার এটাকে ছোট করেন, এটার উইথ কত ওইটা বুঝতে পারতেছেন, তো এটা মাপ নেওয়ার জন্য আর কি। তো এগুলো খুব বেশি আমাদের প্রয়োজন হবে না। এরপরে আসছেন আপনি যে স্পট হিলিং ব্রাশ আর হিলিং ব্রাশ টুল, ফ্যাচ টুল, যে আপনার রেডি টুলস এগুলা লাগে আর কি। এগুলো যদি আপনি ফটো রিটাচিং করেন সেক্ষেত্রে লাগবে। আচ্ছা, তো এই স্পট হিলিংসটা একটু দেখাই, তো তার আগে এগুলো একটু বাদ দিয়ে দিই। কি করতে চাইলাম আমি, স্পট হিলিং টুলটা দিয়ে ইউজ করতে চাইলাম। আচ্ছা, তার আগে দুই একটা স্পট দিয়ে নেই। তো আমি একটু ব্রাশ তৈরি করলাম, ধরেন আমি আপনার, আচ্ছা এগুলো বড় হয়ে গেছে, এক কাজ করেন একটু ছোটই তৈরি করেন। সব আউট করছি। এই আপনার ব্রাশটারে একটু ছোট করে ফেলেন, এই দুই একটা ডটের সমান রাখেন। এই ধরেন আপনার বিভিন্ন জায়গায় কিছু দাগ, তো এগুলা দিয়ে নিলাম। আসলে এগুলা দেওয়ার পরে এটা তো এরকম আমরা দিলাম, কিন্তু এগুলা অনেক ছবির মধ্যে এরকম স্পট থাকে আর কি, ওগুলাকে হচ্ছে রিমুভ করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়।
তো এই টুলসটা নেওয়ার পরে আপনার এর আশেপাশের একটা কালারের সাথে ম্যাচ করে আপনি একটু বড় করেন, ম্যাচ করে একটু অল্টার ধরে একটা ক্লিক করবেন। আচ্ছা, এটা কিসের মধ্যে নিয়েছি আমি? স্পট হিলিং না? আচ্ছা, অল্টার টল্টার ধরতে হবে না, নর্মালি এখানে ক্লিক করে যাবেন, চলে যাবে। এইভাবে নর্মালি ক্লিক করবেন, এগুলা চলে যাবে আর কি। আচ্ছা, এখানে একটু ছোট করেন, এটা সাইজ করলে চলে যাবে আর কি। আচ্ছা, এইভাবে ওই বাকিগুলোকেও নিতে পারবেন। আচ্ছা, এই শুধু যে স্পট হিলিং ব্রাশটা দিয়ে এই কাজটা হবে তা কিন্তু না। আচ্ছা, এখানে একটু স্পট রাখলাম। এখানে আরও একটা আছে স্ট্যাম্প ক্লোন টুল, এটাও একই কাজ করবে। এটা একটু স্ট্যাম্পটা একটু বড় করেন, করার পর একটা জায়গা থেকে আপনি পিক করে নেন আশেপাশের এরিয়া থেকে, নেওয়ার পর আচ্ছা স্ট্যাম্প ক্লোন টুল, এটা এইভাবে আসতেছে কেন, কাজ করতেছে না আর কি আমার এখানটায়। সবই তো ঠিক আছে, যাই হোক এটা একটু কাজ করতেছে না। তো এইখানে যে বাকি টুলসগুলো আছে একই কাজ করে আর কি। এই ধরেন এইটা আর কি, আপনি চাচ্ছেন একটা নির্দিষ্ট এরিয়াকে আপনি ডুপ্লিকেট করে একটার মধ্যে প্লেস করে দিবেন। এই কালারটা এই জায়গায় প্লেস করে দিলাম, এবং কি অন্যান্য কালারের সাথে ম্যাচ করে এটা কাজ করবে। এই যে এই জায়গায় দেখেন, এর পাশ থেকে নেওয়ার পর এখানে দিয়ে দেন। এভাবে স্পটগুলো আউট করতে পারবেন এই স্পট হিলিং টুলের মাধ্যমে। আর এটা আছে কি, আপনার চোখের মধ্যে দেখবেন যে আপনার যখন ছবি তোলা হয় তখন চোখের মধ্যে আর কি একটা আলোর ছাটা পড়ার কারণে লাল হয়ে যায়, রেড হয়ে যায়। তো এই রেড ইগুলাকে আপনি রিমুভ করতে পারেন এভাবে, এর মধ্যে টানে ছাড়ে দিলেই এগুলা রেড থেকে চলে যায়, মানে রেড কালারটা চলে যায়। তো এটাতে তো নাই, এই জন্য আর কি রিমুভ করার কোনো প্রয়োজন হচ্ছে না আর কি। তো এইখানে আর নাই। এরপরে আসতেছেন আপনি ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হচ্ছে কি, এই যে এইখানটা একটু হোয়াইটের মধ্যে দেখাই, একটা কালার সিলেক্ট করি, এরপর এইখান থেকে ব্রাশের একটা শেপ নিতে পারেন। তো আমরা হচ্ছে এই শেপগুলাই রাখলাম, একটু বড় সাইজ করি, এই যে। আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। এই যে আপনি পাতেছেন, মানে বিভিন্ন জিনিসপত্র ব্রাশ করতে পারতেছেন। এছাড়াও আপনার পেন্সিল আছে, পেন্সিলটা কি করবে, আপনার হচ্ছে স্ট্রংলি করবে। আচ্ছা, আমার মনে হয় এই ব্রাশ এগুলো একটু নতুন একটা ফাইল নিয়ে দেখাই আপনাদের। এই ফাইলের মধ্যে একটু জুম করেন, এই যে এটা হচ্ছে আপনার সোজাসুজি দাগ, এটা পেন্সিল, আর ব্রাশটা হবে কীরকম, এই যে। তবে ব্রাশের একটা কারণ হচ্ছে কি, ব্রাশে অনেকগুলো আপনি ব্যবহার করতে পারবেন, অনেক টাইপের ব্রাশ ইউজ করা যায়, এখানে অনেক ধরনের ব্রাশ আছে, এগুলো সিলেক্ট করে ইউজ করতে পারেন। ধরেন এই যে আপনি ঘাস তৈরি করবেন, এছাড়াও আপনার হচ্ছে এই ধরনের টুলসগুলো দিয়ে আপনি যে ব্রাশ করতে পারবেন। আচ্ছা, এটা ছাড়াও আপনি এই যে লাউ পাতা দিতে পারবেন। আমি ক্লিক করে যাচ্ছি, এই ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ম্যাচ করে এইগুলো আসে আর কি। আচ্ছা, এরপরে আপনার এখানে আরও বিভিন্ন টাইপের ব্রাশ আছে। আপনার ব্রাশের হেড কেমন হবে, এই যে এরকম নিতে পারতেছেন। তো এছাড়াও আপনি আরও বিভিন্ন ব্রাশ ইম্পোর্ট করতে পারবেন সেটিংসের মাধ্যমে, আরও অনেক নেচার টাইপের ব্রাশ এখান থেকে সিলেকশনও করতে পারবেন। তো এগুলা আমাদের লাগবে না, মোটামুটি এই বেসিক ব্রাশগুলোর আইডিয়া থাকলেই হবে, যে কোনো কিছুতে এইভাবে মানে লিখে দেওয়ার মতো একটা আইডিয়া থাকলেই হবে। আর এখানে কালার রিপ্লেস টুল, এটা জুম করেন, করে একটু দেখেন এখানে কালার রিপ্লেস বলতে একটা কালার রিপ্লেস। আচ্ছা, ব্রাশ করছেন সেটার মধ্যে একটা কালার আপনি চেঞ্জ করেন, শুধু এই ব্রাশটাতে এই কালারটা অ্যাপ্লাই হবে, এই যে ঠিক আছে, শুধু ব্রাশটার কালার রিপ্লেস করতেছেন। আচ্ছা, এছাড়াও আছে আপনার মিক্স ব্রাশ টুল, মানে 2-3টা কালার আপনি মিক্স করে ইউজ করতে পারবেন এই ব্রাশ টুলের মধ্যে। আচ্ছা, এটা আপনার হচ্ছে একটা ব্রাশ করা এরিয়ার মধ্যে থেকে একটু জুম করে দেই। আচ্ছা, একটু শর্টকাটগুলোও বলে দেই। আপনি হচ্ছে এই যে মাউসের আকৃতিটা বড় করবেন, আপনার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আপনার ইন্টটা দিবেন, তাহলে বড় হবে। আর সেকেন্ড ব্র্যাকেট
স্টার্টিংটা দিবেন, তাহলে মানে আসলে সেকেন্ড ব্র্যাকেট না, এটা থার্ড ব্র্যাকেট আর কি, সেকেন্ড এবং থার্ড দুইটা যেখানে থাকে এটাই আর কি। এটাই চাপে ধরবেন বড় হবে, এবং চাপে ধরবেন ছোট হয়ে যাবে। আবার আপনি ইমেজটাকে জুম আউট করবেন, ইন করবেন, তাহলে অল্টার চিপে মাউসের হুইলটা ঘোরাবেন, তাহলে যে জুম ইন আর আউট হবে। এছাড়াও আপনার এইখানে জুম ইন করার জন্য যে এটা টুলস আছে, আবার জুম আউট করার জন্য এটা ক্লিক করার পর অল্টার চাপার পর জুম আউট করা যায়। তো এইখান থেকেই আগে আসি। তো এইখানে গেছে, এরপরে হচ্ছে আপনার ব্রাশগুলা গেল, এরপর এই যে ক্লোন আপনি পুরো একটা, আচ্ছা আমরা মনে হয় এই ছবির মধ্যে থেকে ক্লোন করে রাখছিলাম, আর এইখানে অনেক বড় হয়ে আছে এই যে, ও আচ্ছা এই যে আমি এই ছবির মধ্যে থেকে আমি ফেসটারে ক্লোন করব। তো এখানে অল্টার চিপে আমি এইখানে একটা হেডটার মধ্যে ক্লিক করছি, এই হেডটা আমার ক্লোন হয়ে গেছে। অন্য পেজে চলে যান, এইখানে আপনি এই হেডটা প্লেস করতে পারতেছেন, দেখেন। আচ্ছা আবার বড় করে করবেন, তো একটু জুম বড় করে ফেলেন। আচ্ছা বড় করলে পুরো বডিটাই চলে আসে। আমরা এই হেডটা নিয়েছিলাম, তো এই হেডটা এখানে একটু প্লেস করেন। এইভাবে একটা ইমেজের এক অংশকে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করায় অন্য জায়গায় প্লেস করবেন। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প। মানে স্ট্যাম্প মানে কি, আমরা কি করি, এক জায়গা থেকে কপিটা নিয়ে আরেক জায়গায় স্ট্যাম্প করে দিই, এটাই। আচ্ছা এরপরে ব্রাশ হিস্ট্রি টুল, এটার কাজ হচ্ছে আপনি যে জায়গায় ব্রাশ করছেন এই ব্রাশটাকে আবার রিমুভ করার জন্য এই ব্রাশ হিস্ট্রি টুল। শুধু ব্রাশ রিমুভ হবে, অন্য কিছু কিন্তু রিমুভ হবে না। আচ্ছা অন্য কিছু বলতে এই জিনিসগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আর এই যে আর্ট হিস্ট্রি ব্রাশ, এটাও সেম কাজ করবে, মানে হচ্ছে আপনার যে এরিয়া ব্রাশ করছেন এগুলো রিমুভ করে দিতে পারতেছেন। এরপরে আপনার এই যে ইরেজ টুল, এটা দিয়ে ওই যে আপনার ব্যাকগ্রাউন্ড মানে ইরেজ করা যাবে। আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে এই কালারটাকে প্লেস করায় আর উপরের ফরগ্রাউন্ড কালারটা রিমুভ করে দেবে, দেখেন। আর ব্যাকগ্রাউন্ডে যা সিলেক্ট আছে এটা দিয়ে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইরেজ টুল। আর ব্যাকগ্রাউন্ড ইরেজ মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে ফেলবে, দেখেন। যে এরিয়ার মধ্যে করতেছেন ওই এরিয়ার ব্যাকগ্রাউন্ডটাও ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা হবে, আর ওই উপরে হচ্ছে ফরগ্রাউন্ডে যে আপনার ড্রয়িংগুলো থাকবে ওগুলো কিন্তু থেকে যাবে। এইখানটায় দেখেন, এখানে আপনি ব্রাশ করছেন, এর মধ্যে থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড আউট হচ্ছে, কিন্তু ব্রাশগুলো কিন্তু থেকে যাচ্ছে। আর ব্রাশের পরিমাণ কম বেশি থাকার কারণে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গেল ইরেজ। আচ্ছা ম্যাজিক ইরেজটা হচ্ছে কি, আপনার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা ক্লিক মারবেন, সম্পূর্ণ চলে যাবে। আর এরপরে গ্রেডিয়েন্ট, এটা খুব বেশি প্রয়োজন হয়। ধরেন আপনি আরেকটা ফাইল নেন, নিউ করেন, আরেকটা ফাইল নিলাম। আপনি চাচ্ছেন এই দুইটা কালার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের সমন্বয়ে আপনি একটা পেজের মধ্যে অ্যাপ্লাই করতে, তো এই গ্রেডিয়েন্টের মধ্যে রাখে এটা টানে ছাড়ে দেন। আচ্ছা এইখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট আছে এই টাইপের, এই জন্য একটা বক্স মানে গ্লো টাইপের হোয়াইট, মানে হোয়াইট আসতেছে আর গ্রিন আসতেছে, এই যে হোয়াইট আর গ্রিনের সমন্বয়। আপনি এখান থেকে কালারগুলো দিতে পারেন, এভাবে কালার নিয়ে আপনি আলাদা আলাদা তৈরি করতে পারবেন। এটা নিয়ে দেন, এটা আলাদা আরেকটা আসবে। এছাড়া আপনার উপরে নিচে করেন বা ডানে বামে করেন। এছাড়াও আপনার এই যে এইটা লেফট থেকে রাইটে করেন, তারপর রাইট থেকে লেফটে করেন, এইভাবে গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করতে পারেন। আর গ্রেডিয়েন্ট এইখানে পেইন্ট বাকেট টুল, এটা একটু দেখাই। তো এইটা আবার প্রথমের দিকে চলে যাই। এই পেইন্ট বাকেটটা হচ্ছে কি, আপনি যে কালারটা সিলেক্ট করছেন ওই কালারটা কোনো এরিয়ার মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ধরেন আপনি একটা এরিয়া নিলেন, এই এরিয়া এর মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, দেন এভাবে একটা শেপ নিতে পারবেন। অথবা আপনি এইভাবে একটা ড্র করলেন, ধরেন এইরকম একটা কিছু ড্র করলেন, আপনি চাচ্ছেন এইটার মধ্যে পেইন্ট করবেন, পেইন্ট বাকেট নেন, এটা কালার নেন, নিয়ে অ্যাপ্লাই করেন। আচ্ছা তো এগুলো একটু প্রয়োজন পড়ে আর কি। 3D ম্যাটেরিয়াল ড্রপ এটা ওরকম লাগবে না। এরপরে যে ব্লার, মানে কোনো এরিয়াকে ব্লার করে দেওয়ার জন্য, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ধূসর করে দেওয়ার জন্য, তো একটু এটা বাদ দিই। এই টুলসগুলো ব্যবহার হয়। ধরেন আপনি এই কর্নারটারে একটু স্মুথ থেকে ব্লার করে দিবেন, দেখেন ঝাপসাল হয়ে যাচ্ছে। ছোট করেন, কর্নারটার মধ্যে বারবার হিট করেন,
এখন দেখেন অন্যান্য জায়গাগুলো যেমন স্মুথ, এই যে এই কর্নারটার দিকে একটু তাকান আর এই কর্নারটার দিকে তাকান। তো এখানে আমার নর্মাল দেওয়া আছে, যার কারণে এখানে বেশি অ্যাপ্লাই করলে বেশি হবে আর কি। এবং এখানে মাউস পয়েন্টারটা হচ্ছে ব্রাশের সাইজটা একটু ডিফাইন করে দিলে বেশি হবে। আর শার্পেনটা ইমেজের মধ্যে দেখি শার্পেনটা কি করে। শার্পেনটা এই যে চোখটা দেখেন, চোখের মধ্যে থেকে কালারগুলারে শার্প করতেছে, কালোকে বেশি কালো করতেছে, হোয়াইটকে বেশি হোয়াইট করতেছে। আচ্ছা, তারপর ডঙ্গেল, এটা কাজ হচ্ছে কালো এরিয়ার মধ্যে সাদা করে আর কি বারবার। ও আচ্ছা, ডঙ্গেলটার এটা কাজ না, ও স্মুডেল টুল এটা আর কি। এটা হচ্ছে আপনি এটা এরিয়ার মধ্যে বাড়ে গেছে বা কমে আসছে ওটাকে বাড়ায় নিতে পারবেন। এই যে দেখেন, আপনি চাইলে টেমা করে দিতে পারেন। এছাড়াও আপনার এই যে এইখানে ডঙ্গেল টুলস আছে, এটা হচ্ছে আপনার ব্ল্যাক এরিয়ার মধ্যে থেকে আপনার হোয়াইট ভ্যালুটা বাড়ায় দেয়। এরপর বার্ন মানে হোয়াইট এরিয়ার মধ্যে ব্ল্যাক মানে ওই আগেরটা রিভার্স কাজ করে পরেরটা। এরপরে স্পুনগেল টুল, এটার কাজ খুব একটা নাই, শুধুমাত্র গ্রে স্টাইল করে দেয়, মানে সাদা কালো করে ফেলে। যে পেন টুলটা মাঝে মধ্যে লাগে, এইখানে দেখেন এই যে আমরা যে এই যে পলিগনাল নিয়ে কাজ করছিলাম সেমভাবে এই পেন টুল দিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, এইভাবে সেট করতে পারবেন। আর এখানে পেনের অনেক ধরনের পেন আছে, আপনি পেনের কার্ভগুলোকে ধরে এই যে রাউন্ডেড করতে পারতেছেন দেখেন। তো এইটা দিয়ে আপনার অনেক সময় ইমেজের শেপগুলোকে সুন্দরভাবে ডিজাইন করা হয় আর কি। যাই হোক, আবার এইগুলাকে আচ্ছা এখানে আমি যে হ্যান্ডেল তৈরি করতেছি, আপনার এখানে কার্ভের মধ্যে থেকে একটা কার্ভ আউট করে দিতে পারবেন, এটা কার্ভ আউট করে দিতে পারবেন। আচ্ছা, এইগুলার ওই একই কাজ আর কি। তারপর টেক্সট টুল, এটা খুব ভালো প্রয়োজন পড়বে আপনাদের। এখানে কালার রাখছেন, এই ধরেন এই কালার, এখানে কিছু একটা লিখলেন, সামথিং লিখলেন, এই যে সাম টেক্সট লিখছি, এইটা আপনার টাইপ টুলস দিয়ে লেখা হয়েছে। তো এখানে টাইপ হরিজন্টালি ভার্টিক্যালি এগুলো লিখতে পারবেন। ধরেন এই পাশে লিখলে এই যে আসবে টেক্সট। আবার এটারও বিভিন্ন টাইপে লিখতে পারবেন। এই যে ভার্টিক্যালে যদি লিখেন টেক্সট, তো যাই হোক এগুলা খুব একটা প্রয়োজন পড়বে না, পড়বে আর কি, টাইপ করার প্রয়োজন হয়। তো এই নর্মাল টাইপে রাখতে পারেন। আর হচ্ছে আপনার এইখান থেকে এখন এই যে টাইপ করার এরিয়াটা, এইটার মধ্যে চাচ্ছেন আপনি একটা ফন্ট অ্যাপ্লাই করতে। তো এই যে ফন্টগুলো আছে, এইখানে ফন্টের লিস্ট পাবেন। আপনি চাচ্ছেন যে একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করার জন্য, তো খুঁজে বের করেন স্ক্রিপ্ট টাইপের ফন্টগুলা। এই ধরেন এই ফন্টটা অ্যাপ্লাই করে দেন এবং এইখানে টানাটানি করে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। সাম টেক্সট, আচ্ছা এই শেপটাকে একটু আউট করে ফেলেন, ওটা ব্যাকগ্রাউন্ডে তৈরি করছি। আচ্ছা থাকুক, সমস্যা নেই। তো এইভাবে আপনার টেক্সটগুলো ব্যবহার করবেন। আর এইখানে টেক্সটে কন্ট্রোল করবেন। আর হচ্ছে আপনার এই যে কালার এইখান থেকে ডিফাইন করে দিতে পারবেন টেক্সটে। আর টেক্সটটা কোন পজিশনে শো বসাবেন আর কি, লেফটে রাইটে অথবা যে সেন্টারে, এগুলা। এছাড়াও আপনার হচ্ছে টেক্সট কোন টাইপের হবে, স্মুথ। এছাড়াও আপনার রেগুলার বোল্ড এগুলা করতে পারবেন। এরপরে এই আরেকটা টুলস আছে, এটা মুভ টুলের মতোই কাজ করবে আর কি, বিভিন্ন এরিয়াকে ধরে সরানোর জন্য। বিভিন্ন না, আসলে এটা জুম অনেক বেশি হইলে, ধরেন এইখানটা একটু দেখি, এই টুলসের নাম কি, প্যাথ সিলেকশন। আসলে এখানে তো প্যাথে নাই, তার কারণে আর কি সিলেকশন হচ্ছে না। এই যে এই প্যাথ সিলেকশন আর কি, যে প্যাথটা তৈরি করছিলাম আমরা, এইটাকে সিলেক্ট করে আপনি বিভিন্ন জায়গায় বসাইতে পারবেন, এটাকে বলা হচ্ছে প্যাথ সিলেকশন টুল। আচ্ছা, এটা ডাইরেক্ট সিলেকশনও আছে। আবার আপনি চাইলে যে শুধু প্যাথের এরিয়াগুলোকে সরাই টরাই কাজ করাইতে পারবেন। আর এইখানে এইটা হচ্ছে শেপ, রেক্ট্যাঙ্গুলার চাচ্ছেন তৈরি করেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার চাচ্ছেন তৈরি করেন, এছাড়াও পলিগন তৈরি করেন, এছাড়াও কাস্টম রেক্ট্যাঙ্গুলার কাস্টম শেপ তৈরি করেন। কাস্টমে আসে, আচ্ছা আর একটা পেজ নেই,
কাস্টমে আসার পরে এইখান থেকে আপনি অনেকগুলো অ্যাড করে নিতে পারবেন। তো আমার এখানে এই যে একটা ডক, এছাড়া আপনার একটা এগুলাকে কি বলে খরগোশ, এগুলাকে আমি নিতে পারতেছি। তো এইখানে আমার এই শেপ কাস্টম শেপের আন্ডারে এই কয়েকটা নেওয়া আছে। তো আপনারা শেপ কোথায় পাবেন? এগুলা শেপ আবার অ্যাড করা যায় এখানটায়, হাজার হাজার শেপ পাবেন হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন কাস্টম শেপ ফর ফটোশপ, এভাবে লিখে সার্চ করবেন, দেখবেন অনেক জায়গা থেকে ডাউনলোড করা যায়, ফ্রি আছে, প্রিমিয়াম আছে। যে এখানে দেখেন শেপের লিস্ট, অনেকে ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেয়, ওগুলো একটু দেখলে হাজার হাজার শেপ বাইর করতে পারবেন। আচ্ছা, তারপরে এই যে এটা ধরে টানাটানি করার জন্য মনে করেন অনেক বড় জুম করে রাখছেন, এই যে টানে আরেক পাশে নিয়ে আসবেন, আর এটা তো হচ্ছে জুম ইন আউট এগুলোর জন্য। আর এইখানে ওরকম কিছু নাই। আর এই কালারগুলোর কথা তো বললাম, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। এরপরে এই টুলসগুলোর পরে আপনাদের যেটা লাগবে এই হিস্ট্রি প্যালেট, ধরেন আপনার এইটাও নাই, কালার প্যালেট এটাও নাই, এবং লেয়ার প্যালেট এটাও নাই। তো আপনি ধরেন আপনি একটা পিএইচডি ওপেন করছেন, আর একটু এগুলো বাদ দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিই। এই ধরেন একটা পিএইচডি ওপেন করছেন, কিন্তু আপনি এটাতে এই সাইডের টুলসটা দিয়ে কিছুই করতে পারতেছেন না। ধরেন এগুলা সিলেক্ট করতেছেন কিন্তু নিতে পারতেছেন না। নিতে পারবেন কেমনে? আপনার তো লেয়ার প্যালেটটা নাই। তো এই যে উইন্ডোজের আন্ডার থেকে আপনার যেগুলা লাগে, ধরেন লেয়ারটা লাগবে, এটা নিয়ে আসেন, মানে কোথাও একটা প্লেস করে রাখেন আপাতত, যেখানে থাকলে আপনার সুবিধা হয়। তো আমি এখানে রাখলাম। এরপর হিস্ট্রি প্যালেট যদি প্রয়োজন পড়ে তো হিস্ট্রি এর মধ্যে ক্লিক করেন, নিয়ে আসেন, এটাকেও এক জায়গায় রাখেন। আবার এগুলাকে এর মধ্যে সেটও করে দেওয়া যায়। আপনি এই যে এইখানে ছোট করেন, করে এটার মধ্যে রেখে দেন, ছোট করতে পারবেন, আরও ছোট করতে পারবেন, টানে ছোট করে ফেলেন। এই যে এগুলাকেও আপনি ছোট করতে পারবেন, এই যে ছোট হয়ে গেছে, এই পাশে রাখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে রাখা যায়। এছাড়াও আপনি এখান থেকে আরও কি লাগবে সব নিতে পারবেন। ধরেন আপনার কালার লাগে, কালারটা ওপেন করেন, এই কালার, আচ্ছা এগুলো হাইড হয়ে গেছিলো, তো আবার নিয়ে নেন, লেয়ার নেন, কালারের লেয়ার নিলাম এইখানটায়। আর ওই যে আমার হিস্ট্রিটা পাশে রাখলাম। আরও যদি কোনো কিছু লাগে এখান থেকে তখন দেখবো। ব্রাশ দিয়ে কাজ যখন করব তখন ব্রাশ প্যালেটটা ওপেন করে রাখবো, আর না লাগলে বাদ দিয়ে রাখবো। এখানে কালারটা আবার ওপেন করে রাখেন, তাহলে দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, ব্রাশ কালার এগুলো আসলে কাজ করার সময় আপনার যে কোনো সময় পরিবর্তন হইতে পারে, পরিবর্তন করে হইলে আপনি ইউজ করবেন আর কি, যেটা প্রয়োজন হবে তখন সেটা। আচ্ছা, আবার এই যে আপনার যে আইটেমটা নিচ্ছেন, এই আইটেমটাকেও আপনি ছোট বড় করতে পারবেন, বাইরে নিয়ে রাখতে পারবেন। এগুলো ইউজ করতে গেলে আপনারা বুঝবেন আসলে কোথায় কি ইউজ করা যাচ্ছে। তো এরপরে আসি এইদিকে একটু, এখানে যে লেয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে আপনার পিএইচডির মধ্যে যতগুলো লেয়ার থাকবে, লেয়ার ভাগ করা থাকে, এই কারণে আপনি শুধু এই লোগোটাকে এক্সপোর্ট করে আপনার ওই যে ওয়েবসাইটের HTML এর মধ্যে আপনি যে HTMLটা করবেন ওটার মধ্যে লোগো সেট করবেন। এরপরে এইটা বাম পাশে একটা, ডান পাশে একটা ইমেজ বা তিনটাকে নিয়ে টোটাল একটা ইমেজ বানায় ইউজ করার জন্য এই ইমেজটা আলাদাভাবে এক্সপোর্ট করবেন। এটা তো নর্মালি একটা ইমেজ, সম্পূর্ণটা মিলেই একটা ইমেজ। এখান থেকে ছোট ছোট করে আলাদা আলাদা করার জন্য এই লেয়ারগুলোর মধ্যে এখানে ক্লিক করলে দেখবেন এই যে লেয়ারের মধ্যে এটা দেখাচ্ছে যে এইটা লেয়ার, এইটা। এখানে আরও আশেপাশে কয়েকটা লেয়ার আছে। তো আপনি যদি ভাবেন যে আমার এই লোগো লেয়ারটা আমার আলাদা করার দরকার, তাহলে এই যে এইটা লোগো, তাই তো এক কাজ করেন, এইটা লোগো আর কি, শুধু এইখানে না, একটু আশেপাশে দেখবেন পুরো লোগো গ্রুপটা দেওয়া আছে। তো এই অল্টার ধরে এই গ্রুপটার মধ্যে ক্লিক করবেন, বাকি সব চলে যাবে, ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে, আর এই শুধু আপনার লোগোটা থাকবে। এটাকে ওই যে একটু আগে দেখাইছিলাম এখানে ট্রিম, এই ট্রিমে ক্লিক করলে এই যে অনাকাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। ট্রিম করছেন, দেখেন শুধু লোগোর নামটা আছে আর বাকি সব চলে গেছে। একটু কাজ করেন, আবার নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডটা সহ। আপনি কিন্তু এইখানে আরেকটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে এই যে এইখানে আপনার যে কি ক্রপ টুলস দেখাইছিলাম না, ক্রপটা খুঁজে বের করেন কোনটার মধ্যে ক্রপ,
ক্রপ টুলটা কই? এই যে ক্রপ টুল, এই যে এখান থেকে সিলেক্ট করে এই যে এই পুরো ইমেজের এরিয়াটা সিলেক্ট করেও আপনি এই যে ক্রপ করে এই যে লোগোটা নিতে পারতেছেন। তো ক্রপ করলে দেখা যায় মাঝে মধ্যে আমাদের ক্রপ হইতে কোনো জায়গার মধ্যে থেকে একটু চলে যাইতে পারে, এটা আমাদের সমস্যা। কিন্তু আপনার যদি এইখান থেকে ওই যে ট্রিম করেন তাহলে একটুকু বাইরে চলে যাবে না, সম্পূর্ণ শুধুমাত্র ওই এরিয়াটা যেখানে পর্যন্ত কালার বা ব্যাকগ্রাউন্ড আছে ওই এরিয়াটা পর্যন্ত থাকবে, বাকিটা চলে যাবে। এরপরে এটা যদি আপনি এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ রাখতে চান, যদি আপনি নর্মালি সেভ অ্যাজ করে জেপিজিতে ফরম্যাটে সেভ করেন, এই জায়গায় এটা দেখেন জেপিজি ফরম্যাটে সেভ করলাম, করলে এইখানে একটা রেজুলেশন রাখলাম আপাতত, করে একটু দেখেন ওপেন করে, এই যে আমি ইন্ডেক্স নামটাই ব্যবহার করছিলাম যার কারণে এটা আসছে। এখানে দেখেন লোগোটা আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা দেখেন ম্যাচ করে না, হোয়াইট পাচ্ছে। তো জেপিজি নামে সেভ করলে এই প্রবলেমটা হবে, জেপিজি। আচ্ছা, এটা আমাদের স্টুডেন্ট না, আর হইলেও আজকে হঠাৎ করে ক্লাসে জয়েন না হবো না। তো আপনি যদি এটাকে আবার পিএনজি ফরম্যাটে সেভ করতে চান বা ওয়েবের জন্য, তাহলে এই যে সেভ ফর ওয়েব করেন, তারপরে এইখানে এই যে জেপিজি বাদ দিয়ে পিএনজি ফরম্যাট দেখা দিবেন, তাহলে যে ব্যাকগ্রাউন্ড চলে গেল। এরপরে সেভ করেন, ওই ফোল্ডারের মধ্যে এই যে দেখাচ্ছে index.png নাম পড়বে, সেভ করেন। সেভ করলাম, এই যে index.png নাম পড়ছে, এটাকে একটু ওপেন করেন। এটার মধ্যে দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আর আগেরটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আসছিল। এই জন্যই আমরা সেভ ফর ওয়েব করব সব ইমেজকে। আর একটা বিষয় হচ্ছে দেখেন সেভ ফর ওয়েব করার কারণে 14 কিলোবাইট আসছে, আর এখানে 77 কিলোবাইট আসছে জেপিজি। দুইটাই যেহেতু আমাদের লোগো, দেখেন এটাও যা মানে এটাও আমাদের লোগো, এটাও আমাদের লোগো, কিন্তু আমরা এইটা ইউজ করলে আমাদের ওয়েবসাইটের স্পিডটা বাড়বে অনেকটা কম। এই ফাইলের সাইজ, যে যত ছোট সাইজের ইমেজ ইউজ করতে পারবেন ওয়েবসাইটে, তত আপনার ওয়েবসাইট ফাস্ট থাকবে। তো এই জন্য আপনার এই সেভ ফর ওয়েব করবেন, তাহলে ওয়েবের যেগুলা ভালো যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা অটোমেটিকলি নিয়ে নেবে আর কি। এরপরে আবার হিস্ট্রি থেকে মেইন ইমেজে আসেন। এরপরে এইখান থেকে টোটালি আপনি চাচ্ছেন এই 3টা বোতল প্লাস এই যে মার্কটা, 4টা আইটেমকে নিয়ে আপনি এক্সপোর্ট করবে। তো মুভ টুলে ক্লিক করেন, এইখানে ক্লিক করতেছেন, এইটা 1, এটা 2, আর এটা 3, এটা 4, এই সবগুলা দেখেন তো এই যে বটল নামের একটা লেয়ারের মধ্যে আছে না, গ্রুপের মধ্যে। তো আপনার অল্টার ধরে এই গ্রুপটার মধ্যে রাখেন, বাকি আইটেমগুলো চলে গেছে না, দেখেন তো সব চলে গেছে। তো এই সব চলে গেছে, এটা আছে, এখন ট্রিম করবেন, ঠিক আছে? ট্রিম করে ওকে করেন, শুধুমাত্র এই এরিয়াটা থাকবে, আর ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটারও সেভ করেন, সেভ অ্যাজ করবেন না, কি করবেন, এক্সপোর্ট করবেন ফর ওয়েব। এরপরে এইখানে পিএনজি আছেই, আর কিছু করতে হবে না। এইখানে নাম দিয়ে দেন বটল, সেভ করে ফেলেন। এরপরে একটু ওপেন করেন, বটল নামের পিএনজিটা ওপেন করেন। ব্যাকগ্রাউন্ড ছাড়া সুন্দরভাবে শুধু ইমেজ 3টা আসে নাই, চলে আসছে। তো এটাকে আপনি ওই যে আপনার যখন HTML করবেন, তখন এই HTML এর মধ্যে যখন HTML করবেন, তখন আপনারা কি করবেন, col_md6 এর মধ্যে এই টেক্সট কন্টেন্টগুলো থাকবে, আর col_md6 এর মধ্যে এই ইমেজটা শুধু বসাই দিবেন, যে ইমেজটা আপনি এক্সপোর্ট করে নিলেন। তো এই জন্য আমাদেরকে এইভাবে সিলেক্ট করতে হবে লেয়ার অনুযায়ী, তারপরে ওই সিলেক্ট করা লেয়ারকে আবার এক্সপোর্ট করতে হবে ট্রিম করে আর কি। ট্রিম করলে অনাকাঙ্ক্ষিত এরিয়াগুলো চলে যাবে। আচ্ছা, এরপরে এই যে পুরো ব্যাকগ্রাউন্ডের এরিয়াটাও নিতে পারবেন। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি না, এই যে এইখানে এই হোয়াইট শেপটা দেওয়া হয়েছে, এইখানে যে এই শেপটা দেওয়া হয়েছে, একটু নিচে আসেন,
এই যে এই শেপটা এইটা দিয়ে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে আপনার এই শেপ, এটা উপরের এই শেপটা, এই শেপটা, আর এইখানে দেখেন এই শেপটা, না এখানে কয়েকটা শেপ মিলে এই ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আছে। আপনার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকেও আলাদা করতে হবে, ঠিক আছে? তো আপনি এক কাজ করেন, অল্টার ধরে এই 1টা 2টা 3টা 4টা এগুলাকে ওপেন করে দেন। এই যে 5টা, এই যে 6টা, এই যে এইটা, আচ্ছা এইটা লাগবে না, এইটা কোনটা, এই যে টপে যে আপনার এটা, এটা বাদ দিয়ে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এটা হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন। এইটাকেও আপনি ট্রিম করেন, ট্রিম করলেন, আসলে ছোট হয় নাই কারণ এইখানেও ব্যাকগ্রাউন্ড ইউজ হয়েছে, এই যে আপনার বোঝা যাচ্ছে না যদিও, তারপর ব্যবহার হচ্ছে। যদি আপনি চান না যে এই ব্যাকগ্রাউন্ডটা সহ নেবেন, শুধু আপনি হেডের এই এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা নেবেন, তাহলে তো আপনাকে এই যে ক্রপ করতে হবে। ক্রপ টুলটা নেওয়ার পর এই সিলেক্ট করেন, আপনার এই পাশে এইটুক নেন, আর এই পাশে 100% করে নেন, এরপরে ওকে করে এই ক্রপ। তাহলে ট্রিম করে না কাজ করলে ক্রপ করব, আর ক্রপ করে ট্রিম করতে যায় না, তাহলে আর মানে আপনার এরিয়া চলে যাবে। তাহলে এই গেল আপনার হচ্ছে লেয়ার। তাহলে লেয়ার নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখন আপনি ধরেন একটা নিউ ফাইল নিছেন, ধরেন এই যে একটা ফাইল নিলেন, তো এইখানটায় আপনি এটা কিছু করবেন। ধরেন আপনি একটা বক্স তৈরি করবেন, এই বক্স নিলেন, এর মধ্যে একটা কালার অ্যাপ্লাই করবেন, তাই তো? এই কালার সিলেক্ট আছে, পেইন্ট করে দেন। তো এই যে আমি এটা নিছি, এটা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আসছে না? এক কাজ করেন, আবার প্রথমে যান, যাই এরপরে একটা এখানে লেয়ার নিয়ে নেন। এই যে আমি 1 নাম্বার লেয়ার নিলাম, আপনি চাইলে এখানে নাম দিয়ে দিতে পারেন যে বক্স, এই নাম দিলাম না? দেওয়ার পরে এইখানে থাকা অবস্থায় আপনি এখন একটা বক্স তৈরি করেন, সরি এই একটা রেক্ট্যাঙ্গুলার বক্স তৈরি করেন, করে এর মধ্যে কালার দিয়ে দেন। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড থাকলো, এই যে বক্স থাকলো, আর একটা নেন লেয়ার, এর মধ্যে একটা কিছু নাম দিয়ে দেন। আচ্ছা, এই নর্মালি একটা এডিটের গেলেই রিনেম করলেও হয়, অথবা আপনি ডবল ক্লিক করলেও এই নামটা এডিট হয়। স্যার নতুন লেয়ার নেওয়ার জন্য কি করা লাগতেছে? এই যে এইখানে দেখেন, এখানে আবার আপনি লেয়ারটা ডিলিট করতে পারবেন, এটা টানে আনে এই যে ডিলিট বক্সে দিয়ে দিলে ওটা চলে যাবে। আবার এইখানে দেন, আপনি একাধিক লেয়ার নিতে পারতেছেন। আবার এই কয়েকটা লেয়ারকে গ্রুপ করবেন, এই যে আপনি কন্ট্রোল ধরে 1টা 2টা 3টা এই 4টা লেয়ারকে ধরে এই যে বক্সের মধ্যে ফালাই দেন, টানে আনে ছাড়ে দেন, অথবা এটাতে ক্লিক করেন, তারপরে এই যে গ্রুপ হয়ে গেল। আবার এই গ্রুপের একটা রিনেম করে নাম দিয়ে দেন, যে আমি দিলাম 4 লেয়ার, 4টা লেয়ারের মধ্যে আছে। আপনি গ্রুপটা ওপেন করেন, এই যে 1টা 2টা 3টা 4টা আছে, আবার এইগুলার নাম চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখানে দিলেন যে ফার্স্ট একটা লোগোর জন্য ব্যবহার করতেছেন হয়তো, তারপরে অন্য কিছুর জন্য ব্যবহার করতেছেন, এইভাবে এগুলোর নাম দিয়ে দিতে পারেন। যেমনটা হচ্ছে যে আমাদের এই পিএইচডিটার মধ্যে আছে, দেখেন লোগো যেটা দিয়ে ব্যবহার করছে এটার মধ্যে লোগো করে দিয়েছে, গ্রুপ করে দিয়েছে। দেখেন এটা ওপেন করলে এটার মধ্যে এই যে একটা আইটেম আছে, এরপরে হেডারের মধ্যে গ্রুপ করে দিয়ে হেডারের মধ্যে অনেক কিছু রাখছে। এই বটল, কয়টা বোতলকে রাখছিল যে, এই কয়েকটা বোতলকে একটা গ্রুপের মধ্যে ভরিয়ে দিয়েছে। ও বাটন আর কি, অ্যারো, এই যে অ্যারোটা প্লাস এই যে ব্যাকগ্রাউন্ডটা প্লাস টেক্সটটা অর্ডার নাও, হ্যাঁ এই যে, তারপরে এই যে অর্ডার নাও, আর এই যে অ্যারো চিহ্নটা, সবগুলা মিলে একটা বাটনের মধ্যে ঢুকিয়ে দিছে। ঠিক একইভাবে আপনিও যখন একটা পিএইচডি তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনাকে ওইভাবে লেয়ার বিভিন্ন তৈরি করতে হবে, আর ওই এক একটা লেয়ারের মধ্যে এক একটা আইটেম রাখতে হবে, রাখার একটা সে পিএইচডি তৈরি করতে পারবে। তো আপনাদেরকে তৈরি করতে হবে না, আপাতত আইডিয়া রাখেন তাহলেই হবে। লেয়ার একটা লেয়ারে কিভাবে ঢুকায় স্যার? মানে যে একটার ভিতরে 3-4টা লেয়ার গ্রুপ করা, এটা কিভাবে করে স্যার? আচ্ছা, আপনি এই যে একাধিক লেয়ার এখানটায় নিচ্ছেন, ঠিক আছে? ধরেন আপনি এই যে 4 5 6 এই 3টা গ্রুপ করবেন, তাহলে 3টারে কন্ট্রোল ধরে সিলেক্ট করলেন, করার পরে টানে আনে এই যে বক্সটার মধ্যে মানে এইটার মধ্যে ছাড়ে দেন, এই যে এইটা, তাহলে যে গ্রুপ 1 হয়েছে। অথবা আপনি এই যে সিলেক্ট করে আছেন না, এই সিলেক্ট করার পরে একটা এটার মধ্যে ক্লিক করলেও গ্রুপ হয়ে যাবে। জি স্যার। তো এভাবে গ্রুপিং করতে পারবেন, আর এই গ্রুপ করে সম্পূর্ণ আইটেমটাকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ,
আচ্ছা, তো এই লেয়ারের আইটেমটা গেল। আর হিস্ট্রি প্যালেটটা তো বুঝতে পারছেন অবশ্যই। এই যে আমরা যতগুলো কাজ করে আসছি এই পর্যন্ত, এগুলা একটা মানে হিস্ট্রিতে চলে গেলে যে পেইন্ট করা পর্যন্ত, রেক্ট্যাঙ্গুলার ড্র করা পর্যন্ত, নতুন লেয়ার নেওয়া পর্যন্ত, তো এইগুলা আর প্রথমে চলে যাওয়ার জন্য এটা এই মোটামুটি লাগবে। এরপরে আসেন এই যে আপনার ইমেজের এইখান থেকে ট্রিম তো শিখছেন, এরপর ডুপ্লিকেট না মানে সেকেন্ড পেজ তৈরি করার জন্য, মানে স্যাম টু স্যাম ডুপ্লিকেট করার জন্য। আচ্ছা, এইখানে আরও কিছু আছে, এগুলো আপনাদের ওই যে গ্রাফিক্সের কাজ করতে গেলে লাগবে, এমনি নর্মালি লাগবে না। আচ্ছা, যদিও কখনো লাগে আমি দেখাই দিব না। এগুলা কালার ব্যালেন্সিং করার জন্য, ব্রাইটনেস, হিউ, স্যাচুরেশন এগুলা ইউজ করার জন্য। আচ্ছা, এখানে আরও লেয়ার্স সম্পর্কে অনেক ডিটেলস আছে। আপনার এখানে যে লেয়ার্সগুলো ব্যবহার হয় আর কি, এই যে লেয়ার্সগুলো আছে এই লেয়ার্সগুলোকে আপনি কপি, নিউ, ডুপ্লিকেট এগুলা করার কন্ট্রোলিংগুলো এখানে আছে, অথবা আপনি এখানে রাইট ক্লিক করেও আপনি এই যে এগুলা করতে পারবেন আর কি। এই লেয়ার্সের আন্ডারে যে মেনুগুলো আছে এইখানটায় সেই মেনুগুলো আছে। তো অনেক সময় দেখা যায় যে একটা লেয়ারকে আপনি পিএনজি করতে যাচ্ছেন, এই যে বাটনের লেয়ারটাকে আপনি পিএনজি করতে যাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করে যে কুইক এক্সপোর্ট পিএনজি করেন, এখান থেকে এক্সপোর্ট হয়ে গেল। ওই যে আমরা যে এখান থেকে সেভে যাচ্ছি, হ্যান্ড করতেছি, ত্যান করতেছি, এগুলো এখান থেকে ডাইরেক্ট করে নিতে পারেন। এছাড়াও ডুপ্লিকেট করতে পারেন। আচ্ছা, কপি সিএসএস মানে আপনার ফটোশপটা কিন্তু আপনার অনেকগুলা প্ল্যাটফর্ম আছে আর কি। ফটোশপটা অনেকগুলো মুড করা যায়, 3D মুড করা যায়, গ্রাফিক ফর ওয়েব করা যায়। যে গ্রাফিক অ্যান্ড ওয়েব করলে আপনি সিএসএস এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন ওয়েবের জন্য। এছাড়াও এইখান থেকে HTML এ আপনার আবার সেভ করা যায়, এক্সপোর্ট করে HTML ফরম্যাটে এক্সপোর্ট করা যায়, অথবা এক্সপোর্ট মানে জেনারেট করা যায় HTML কোডগুলোকে, স্ক্রিপ্টের মনে হয় আছে। যাই হোক, এগুলো অনেক HTML ব্যানারের জন্য এরকম ফরম্যাটিং করা যায় আর কি। তো এখানে ওই যে তার জন্য এখানে কপি সিএসএস দেওয়া আছে। এরপরে আসেন টাইপ, মানে যখন আপনি লিখবেন কোনো কিছু তখন এই টাইপ টুলস এনাবেল করে আপনি এখান থেকে ফন্টের সাইজ, আপার কেস, লোয়ার কেস, এছাড়াও আপনি বিভিন্ন কন্ট্রোল করতে পারবেন আর কি। এবং ক্যারেক্টার এবং গ্লিফ প্যানেল, এছাড়াও ক্যারেক্টারের স্টাইল, প্যারাগ্রাফ প্যানেল এগুলা নিয়ে টাইপ করার সময় এগুলা ব্যবহার করতে পারেন। সিলেক্ট, যে এরিয়াটা সিলেক্ট করবেন এটা নিয়ে কাজ করতে পারেন। সিলেক্ট করা এরিয়াকে আবার কালার ব্যালেন্স করতে পারবেন। ফিল্টার, এটা আসলে গ্রাফিক ডিজাইনারদের লাগে। আপনার হচ্ছে ব্লার করা, মোশন দেওয়া, তাছাড়াও আপনার ডিসঅর্ড, নয়েজ এগুলা নিয়ে কাজ করতে হয় আর কি। ওগুলা আসলে লাগবে না আমাদের খুব একটা। 3Dও লাগবে না, এখানে ভিউ, জুম এগুলাও লাগবে না। যাই হোক, তাহলে আশা করি মোটামুটি আপনারা ফটোশপ একটা নিয়ে, মানে ফটোশপটা ওপেন করে ফটোশপে থেকে ইমেজ এক্সপোর্ট করার জন্য যে টুলস আর হচ্ছে মেনু আইটেমগুলোর প্রয়োজন মানে জানা, এই আইডিয়াটা আসছে। আচ্ছা, এই আইডিয়াটা না আসলেও আপনারা আবার ভিডিওটা দেখে নেবেন ক্লাসের। তো আমি এখানে একটা ইমেজেস ফোল্ডার তৈরি করি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ওই যে পিএইচডি আর কি, পিএইচডি ফরম্যাটে ঢোকার পরে একটা করে আর কি লাইন আসে না, গ্রিড আসে না, গ্রিডটা কিভাবে নিয়ে আসে? এই গ্রিড আসবে Ctrl+H দিলে। আচ্ছা, নর্মালি গ্রিড থাকবেই আর কি, আপনাকে নিয়ে আসতে হবে না। এটা পিএইচডি ওপেন করলে যে গ্রিডগুলো আসবে, যদি এরকম গ্রিডগুলো আসে কন্ট্রোল ধরে H দিবেন চলে যাবে, আবার কন্ট্রোল ধরে H দিলে চলে আসে। এটা কি ভাই সব পিএইচডিতে আসবে? না, সবগুলোতে আসে না, মাঝে মধ্যে কিছু পিএইচডির মধ্যে গ্রিড করে দেওয়া থাকে যাতে করে ওয়েবের স্ট্রাকচারটা বোঝা যায়। মানে এখানে গ্রিড দেওয়ার একটাই উদ্দেশ্যই যে দেখেন এই যে গ্রিডটা শুরু হয়েছে এইখানটায় না, শেষ গ্রিড হিসেবে এটা ইউজ করা হয়েছে। এই জায়গায় যে গ্যাপটা ব্যবহার করছে এইখান থেকে এইটুকের গ্যাপটা সেই জন্য ব্যবহার করছে আর কি। একই আপনি চাইলে এই গ্রিডগুলোকে মুভ করাইতে পারবেন, তাহলে এই পাশে বসাই দিতে পারতেন। মানে এটা একটা এক্সট্রা দিয়ে দিছে, এটাকে আপনি রিমুভও করে দিতে পারেন। ও আচ্ছা, রিমুভ না, এটা একদম শেষের গ্রিড ছিল, এই যে দেখেন। আচ্ছা, এখান থেকে আপনি মাপটা বোঝার জন্য মানে বোঝাইছে যে এই পাশে আপনার হচ্ছে 33% আর এখানে 33 মানে এখানে 66% ব্যবহার করা হয়েছে আর কি। এরকম পিএইচডিটার মধ্যে ব্যবহার করা হয়েছে গ্রিড।
বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, তো কন্ট্রোল এইচ দিলাম, আউট করে ফেললাম। আর আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করছি ইমেজ নামে। তো এখানে আমরা এক এক করে এক্সপোর্ট করব। দেখেন আমি এটার উপর ক্লিক করলাম, লেয়ারটা আপনার হচ্ছে লেয়ার প্যালেটটা নাই এখানটায়, যার কারণে দেখাচ্ছে না। তো এক কাজ করেন, এই 3D মোডে আসছে তো ইসেনশিয়াল করেন, আর এই ব্রাশ ট্রাশগুলো বাদ দেন। আচ্ছা, এই যে এখানে লোগো, আবার নেন অল্টার চিপে এই যে এখানে চোখটার উপর ক্লিক করেন, বাকিগুলো চলে যাবে, এই তিনটে থাকবে। একটু কাজ করেন, ইমেজ থেকে ট্রিম করেন, এই যে ট্রিমে ক্লিক করেন, ইমেজটা থাকবে। আচ্ছা, ফ্রিল্যান্সার সাগর নামে একজন আমাদের সাথে জয়েন। আচ্ছা, ফ্রিল্যান্সার সাগর নামের একজন জয়েন করছেন। আপনি কি নতুন না আপনি আগে থেকে ছিলেন? জি ভাই, আমি নতুন ভাই। আপনাকে লিংক দিছে কে ক্লাসের? জি ভাই, আপনাকে ক্লাসের লিংক কে দিছে? জি আমি তো আসলে এই গ্রুপে অ্যাড আগে থেকে ছিলাম, মানে এইভাবে নতুন, এখন মানে ক্লাসে নতুন। আপনি আজকে প্রথম ক্লাসে আসছেন না এর আগে আসছিলেন? ভাই এর আগে একদিন আসছিলাম। আচ্ছা, এর আগে আরেকদিন আসছেন। তা আপনি কি মানে কোর্স করবেন না এমনি ঘুরতে আসেন? না ভাই, অবশ্যই কোর্স করবো, কেন করবো না। তা আমরা তো এখন 20 নাম্বার ক্লাসে চলে আসছি, আপনি তো নিয়মিত করেন নাই, তাহলে আপনি এখন থেকে কন্টিনিউ করতে চাচ্ছেন না কি? আপনার ইচ্ছাটা কি? জি এখন থেকে কন্টিনিউ করতে যাচ্ছি ভাই। আচ্ছা, আপনার HTML CSS সম্পর্কে কোনো ধারণা আছে? জি ভাই, HTML CSS সম্পর্কে ধারণা আছে আমার। আচ্ছা, আপনি LEDP এর রেজিস্ট্রেশন করছেন? জি জি অবশ্যই। আচ্ছা, আপনার লিগ্যাল নামটা এইখানটায় আমাকে টাইপ করে দিয়ে দেন। জি অবশ্যই। ওই আসলে মোবাইলটা ঢুকতে বুঝতে পারতেছে না। আপনি ওই যে চ্যাটের যে অপশনটা আছে ওইখানটায় আপনার নামটা লিখে দেন, তা না হলে আপনি বলে দেন। আপনি তো অন্যান্য নাম ব্যবহার জি ভাই, করেন। সাগর পাল আমার নাম। সাগর পাল। জি ভাই। আচ্ছা, তাহলে আজকে থেকে নিয়মিত ক্লাস করবেন? ভাই, জি অবশ্যই ভাই। আসলে আসলে একটা কোর্সের মাঝখানে কাউকে নেওয়া হয় না, তারপরও আপনি বললেন HTML CSS জানি একটু, যার কারণে আমি ক্লাসে নিলাম। তো দেখি আপনার 2-4 দিন আগে দেখি, আর হচ্ছে আজকে থেকে নিয়মিত ক্লাস করতে হবে কিন্তু। ভাই আমি আসলে আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড নামে যদি অ্যাড করে দেওয়া হতো তাহলে আমার সুবিধা হতো, ভালো আচ্ছা, হতো। আপনি পার্সোনাল ভাবে আমাকে মেসেজ দেন অথবা গ্রুপে একটা কমেন্টের মধ্যে কোথাও লিখে দিয়েন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে ইমেজ নিচ্ছি, আচ্ছা সবাই এখন ক্লাসের দিকে একটু ফোকাস করেন। তো এই যে আমি লোগোটাকে এক্সপোর্ট করার জন্য এইভাবে নেওয়ার পর এরপরে এক্সপোর্ট করে সেভ ফর ওয়েব লেগেসি করেন, এরপর PNG ফরম্যাট রাখেন, সেভ করেন, ইমেজ ফোল্ডারের মধ্যে আসে লোগো নাম দিয়ে দেন। এই লোগো PNG করলেন, এরপরে আবার হিস্ট্রিটা একটু ওপেন করেন, তো হিস্ট্রিটা চলে গেছে। এই যে আবার প্রথমে চলে আসেন, এরপরে আপনার আর কি ইমেজ লাগবে? একটু আগে মনে হয় বটলের এরিয়াটাও আমি দেখাইছি, বটল। তো এইটাও একটু এক্সপোর্ট করেন, এরপর ট্রিম করেন, করার পরে সেভ করবেন, এক্সপোর্ট ফর ওয়েব। এটাতে আসার পর PNG থাকবেই, সেভ করেন, নাম দেন। এরপরে আবারও কি করবেন, হিস্ট্রি থেকে প্রথমে যাবেন, এরপরে কোন ইমেজটা লাগবে একটু দেখেন, এই যে এই ইমেজটা লাগবে, এটার উপর ক্লিক করেন। ক্লিক করছেন, কোথায় আসছে যে অবজেক্ট 205, এই যে। শুধু এইটাই কিন্তু না, এর সাথে আরো কিছু আছে, একটু দেখেন। এইটা প্লাস এইটা প্লাস এইটা, আপনার এই 3টা লেয়ার লাগবে। কারণ কি, এটা দিয়ে একগুলা ড্র করছে, এটা দিয়ে আরেকগুলা ড্র করছে, আর এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড দিছে। তাহলে এই যে অল্টার ধরে এই একটা আইটেম, 2টা আইটেম, এই 3টা আইটেম, তাহলে ইমেজটা পাইলেন। এরপরে আপনি যে ট্রিম করেন, এগুলো একটু নলেজ রাখবেন কিভাবে লেয়ারগুলোকে এক্সপোর্ট করলে আমি পুরো ইমেজটা পাবো আর কি। ভাই মাইক্রোফোন মুট করে ফেলেন, মাইক্রোফোন।
এরপরে এটার একটা নাম দেন, কিছু একটা নাম দিলাম। এরপরে আবার চলে আসেন মেইনে। আচ্ছা, এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য যেভাবে দেখাইছি ওইভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন কোথায় আছে, এই লেয়ার, এইটা না, ও আচ্ছা এইটা লেয়ারও, প্লাস এই লেয়ার না, এই লেয়ার না, এইটা বাদে বাকি লেয়ারগুলা কোনটা পর্যন্ত, এই পর্যন্ত। এই অল্টার ধরে এই আইটেমটা রাখেন, পরের আইটেমটা নেন, তারপরের আইটেমটা নেন, এরপরের আইটেমটা নেন, নেওয়ার পরে তো এরপরে যে ব্যাকগ্রাউন্ডটা থাকলো, এরপরে কি করতে হয়, ট্রিম করতে হয়। কিন্তু ট্রিম করে কাজ হয় নাই। কাজ হয়েছে? হয় নাই। কি হয়েছে, এই পর্যন্ত আসে আর বাকি এরিয়াটা হয়নি। এই জন্য আবার আমরা কি করব, ক্রপ করব এই পর্যন্ত, এটাটা একটু বাড়ায় নেন এই পর্যন্ত, বাকি নিচের অংশ লাগবে না, এটাকে ওকে করেন, করে এরপরে এটাকে সেভ ফর ওয়েব করেন, করে এটা ব্যাকগ্রাউন্ড হবে, হেডারের জন্য ব্যাকগ্রাউন্ড। তো এখানে হেডার বিজি লিখে দেন বা শুধু হেডার লিখে দিতে পারেন। তো এইভাবে এটা সেভ করলাম। আচ্ছা, এরপরে এইখান থেকে এই ইমেজটা লাগবে, এক কাজ করেন, এই ইমেজটা এই যে, আচ্ছা এইটা টেক্সট, এরপরে একটু ইমেজটা রাখেন। আসলে মূলত আমাদের এই শেপটা সহ লাগবে, শেপ প্লাস ইমেজ। এই জন্য এই যে অলটা চাপ দেন, এই শেপ মানে হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা সহ ইমেজটা নিব আমরা, আর এই পাশে টেক্সটটা প্লেস করে দেব, এই যে এই টেক্সটগুলা। তো এই দুইটা এরিয়া সহ ব্যাকগ্রাউন্ড সহ নেওয়া লাগবে আর কি, যার কারণে আমি এইভাবে ট্রিম করতেছি। যদি এই পিএইচডিটাকে আর কি এইচটিএমএল করেন তাহলে এইভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে হবে এই ইমেজটা। এছাড়াও ইমেজটা আলাদা নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে এই ইমেজটাকে পজিশন অ্যাবসলিউট করে বাম থেকে বসাই দিতে পারেন এই জায়গায়, ওইভাবেও কাজ করবে। আচ্ছা, এখানে দিয়ে দেন হোয়াইট এরিয়া বা সেকশন, কিছু একটা নাম দিয়ে দিলেন। আচ্ছা, যদি আপনি শুধু ইমেজটা নিতেন তাহলে কি করতেন, একটু পূর্বের অবস্থায় আসেন, এই ইমেজটা সিলেক্ট করেন, এইখানে ইমেজটার মধ্যে রাখেন, শুধু ইমেজটা কাজ করে না। যাই হোক, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডের অংশ, যার কারণে এটা এই ব্যাকগ্রাউন্ড সহ নিতে হবে। আমি চাইছিলাম যে শুধু ইমেজটাকে রাখতে, তো শুধু ইমেজটা না, এই ইমেজের সাথে এটা লিঙ্ক আপ করা, যার কারণে এই ব্যাকগ্রাউন্ড সহ আসবে। তো আবার প্রথমে আসেন, এই দুইটা কিন্তু ইমেজেরই অংশ, এটা একটা ইমেজ, এই যে। তো এইটার মধ্যে কয়েকটা এরিয়া আছে, এই যে পুরোটাই এইটা একটা। তো আপনার বিপরীতে করা আছে এটা এইখানটায়, যে আপনার বিপরীত লেখা আছে। তো আপনি এই পুরো এরিয়াটাকে আচ্ছা, এটা যে একটা ইমেজ কেমনে বুঝবেন, এই যে এটার একটা শ্যাডো পড়ছে, এই পাশে আরেকটা এইখান থেকে দেখা যাচ্ছে যে এইখান থেকে ফোকাস হয়ে এই ইমেজটা আসছে। তার মানে এইগুলা কোনো টেক্সট না, এগুলা টেক্সট হিসেবে দিলেও, এই যে আফটার বিফোর এগুলা টেক্সট হিসেবে দিলেও এটা আপনি একটা নর্মাল ইমেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। এই জন্য এটা ইমেজ হিসেবে এক্সপোর্ট করবেন। কি বলবেন, ট্রিম করেন, করে এটাকে পজিশনিং করে বসায় দিবেন আর কি আপনার HTML এর মধ্যে। সেভ করেন, এটা দিয়ে দেন আফটার বিফোর, সেভ করেন। আবার হিস্ট্রি থেকে প্রথমে আসেন, এটা জুম আউট করেন, এরপরে লাগবে এই ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ডটা সহ, আর এই ইমেজগুলা একটু ক্লিক করেন। তো এই যে মেটা, আর এই যে এইটা কি, এগুলা এরকম শেপ না, এই যে এই শেপটা, এই শেপটা, এইটা। আচ্ছা, মূলত এইটা দিয়ে সবগুলা লিঙ্ক আপ করা আছে। আপনি এক কাজ করবেন, অল্টার চাপে এটার মধ্যে ক্লিক করবেন, করে বাকি এগুলার চোখ অন করে দিবেন, এই একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে ব্যাকগ্রাউন্ডটা সহ মেটা চলে আসছে, ওই আগে যেভাবে নিছিলাম ওইভাবেই আর কি নিচ্ছি। আচ্ছা, এই পাশে যাওয়ার দরকার নাই, ওটা বাইরের এরিয়া। বাইরের এরিয়াগুলো দিতে চাইলে আমরা হচ্ছে, এটা তো ফুল ইমেজ
আচ্ছা, এই বাইরের এরিয়াটা সহ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আসলে যে ফুটারের যে এরিয়াটা ব্যবহার করবেন তার ব্যাকগ্রাউন্ডে প্লেস করে দিবেন, আর এই এরিয়াটা শুধু কন্টেইনারের মধ্যে থাকবে। তো যাই হোক, ওটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করতে পারবো। তো এইটুকু নেন, নিয়ে এটা ওই ট্রিম করে ছোট করে ফেলেন, এরপরে সেভ করেন। এটা ফুটারের ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর জন্য এটা নাম দেন ফুটার ব্যাকগ্রাউন্ড, ফুটার বিজি নাম দেন। আবার হিস্ট্রি করে প্রথমে আসেন, এরপরে লাগবে হচ্ছে আবার এইটা একটু মিল করে দেখেন তো, এইটা আর এইটা একই নাকি না। এইখানে এই যে 100%টা একটু সাইডে আছে, আর এই জায়গায় উপরে ছিল, আর কালারগুলোও আলাদা। তো এক কাজ করেন, এই যে এইগুলাকেও আবার গ্রুপিং করে নেন। তো এই একটা অবজেক্ট, এই বোতল, এই পুরো আইটেমটা ক্লিক আচ্ছা, করলাম, স্যার, ট্রিম করলাম। এখানে এই বোতলগুলো এবং হচ্ছে এই মেয়ের ছবিটা সবগুলা একবারে নেওয়া যায় না? আচ্ছা, আমরা যদি সবগুলো একবারে নিতাম, আচ্ছা একটু এটা সেভ করে আগে তারপর বলতেছি। জি স্যার। বোটিল, আচ্ছা এই যে আমাদের এইখানে যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডের সাথে যেমন এই মেটা নিছি, আর যদি এই ইমেজটাও নিতাম, তাহলে স্যার। আমাদের এরিয়ার মধ্যে কোন এরিয়ার মধ্যে আমাদের কন্টেন্টটা থাকতো, এইখানে এই পুরো এরিয়ার মধ্যে থাকতো, আর এইটুকু থাকতো এই মাঝখানটায় সেন্টারে করে দিতেন। ধরেন আপনি এটা লোগোটাকে ব্যবহার করতেন, এখানে টেক্সটটা ব্যবহার করতেন মানে HTML এ, আর এখানে একটা বাটন দিতেন। এখন যখন আপনার মোবাইল দিয়ে ভিউ করবেন, তখন প্রবলেমটা হবে কি, আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজে নিছেন না, এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা তো মোবাইলে এইভাবে শো করবে, এই তখন part responsive করবে, হবে না। আর এই এরিয়াটাও আউট হয়ে যাবে। এই ক্ষেত্রে মানে প্রবলেম হবে। আর এখন আমরা কিভাবে প্লেস করব, এই টেক্সটটাকে উপরে শো করাই দেব, বারোটাকে নিচে শো করাই দেব, মানে মোবাইল ভিউতে, যার কারণে এইভাবে নেওয়া। এখানে ফুটারের টেক্সটটা নেওয়া লাগবে। মানে মোবাইল ভিউয়ে কি স্যার যে বোতলটা নিচে নামে যে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এরিয়াটার নিচে চলে যাবে বোতলটা মোবাইল ভিউয়ে। বুঝতে পারছি স্যার। আর এই ইমেজগুলো তো স্যার মূলত ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবেই থাকবে, তাই না হ্যাঁ, স্যার? এইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে থাকবে। আচ্ছা, এইখানে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, শুধু এটা হচ্ছে রাইট সাইডে লেফট সাইডে আপনি একটা ইমেজ ব্যবহার করবেন, আর এই পাশে টেক্সটগুলা। আর এইখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে তো আসলে এটা বুঝতে হবে, কিন্তু আপনি এইখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ কিন্তু ইউজ করতেছেন, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এইটা কালারটা দেখেন। আর এইটা যদি আপনি ব্যাকগ্রাউন্ডের ইউজ করেন, তাহলে আপনার ইমেজ স্ক্রিনটা যখন একটু ছোট হবে, তখন এই ইমেজটা কোথায় চলে যাবে, এই টেক্সটের নিচে চলে যাবে। আরও যখন ছোট হবে, এই ইমেজটা আরও টেক্সটের নিচে চলে যাবে, আর টেক্সটটা এর উপরে চলে আসবে। স্যার, মানে একটু চিন্তা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। 100% রেসপন্সিভ করে দেই, সেক্ষেত্রে তো স্যার রেসপন্স করার কথা। হ্যাঁ, রেসপন্স বলতে আপনার অলওয়েজ 100% করে দিয়েছেন, অলওয়েজ এই ইমেজটা আপনার স্ক্রিনের 100% থাকবে, কিন্তু আপনার কিছু কিছু স্ক্রিনে এই টেক্সটটাকে ফুল উইথে শো করানো হতে পারে, মোবাইলে জি, যেমনটা করা হবে। তখন আপনার কোথায় যাবে, এই টেক্সটগুলো এর উপরে চলে আসবে। তো একটা নর্মাল ইমেজের উপর টেক্সটটা আসলে তো এই ডিজাইনটা আসলে আপনার মানে ব্রোকেন একটা ডিজাইন হবে, যার কারণে এটা করবেন না। জি স্যার। আচ্ছা, আশা করি আপনারা ওই পিএইচডি থেকে আমি লিঙ্ক নিয়ে রাখলাম, একটা পিএইচডি, ওটা ডাউনলোড করবেন পরে। আর আচ্ছা, মোটামুটি 3টা লিঙ্ক দিয়েছে। আচ্ছা, আমার ইমেলে এই লিঙ্ক 3টা দিয়ে দিন, অথবা হচ্ছে আপনি ফেসবুকে দিয়ে দিন, যাতে করে আমরা মিটিংয়ের পরেও পাই আর কি। স্যার, আজকের পিএইচডিটা যদি আমাদেরকে দিয়ে দিতেন। হ্যাঁ, আজকের পিএইচডিটার আমার আপলোডে আছে আর কি, আমাদের সাথে শেয়ার করছেন, তো ওইটা আমি লিঙ্কটা দিয়ে দিব সবাইকে, গ্রুপে দিয়ে দিব। তো আশা করি আপনাদের ফটোশপে মোটামুটি আইডিয়া এবং ফটোশপ থেকে পিএইচডি নিয়ে কাজ করার মতো একটা মানে ধারণা আসে। এরপরও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কারো কোনো প্রশ্ন থাকে, এখন করতে পারেন। হ্যাঁ বলেন। প্রথম দিকে একটু মিস করছি, তো ওই যে কোনো একটা অবজেক্ট মানে সিলেক্ট করলাম, ওইটা আলাদাভাবে কিভাবে নেব? এই যে আমরা যখন এইখানে মুভ টুলটা সিলেক্ট রাখবো, এইখান থেকে গ্রুপ থাকলে লেয়ার করে নেব,
তাহলে শুধুমাত্র লেয়ারটা সিলেক্ট হবে। আর অটো সিলেক্ট রাখলে আপনার অটোমেটিকলি ওই লেয়ারে চলে আসবে। আপনি দেখেন এখানে অনেক লেয়ার আছে কিন্তু কোনোটাই সিলেক্ট নাই। আমি যখন একটা লেয়ারের উপর ক্লিক করলাম তখন দেখেন ওই লেয়ারটা অটোমেটিকলি সিলেক্ট করলো। তার মানে এই লেয়ারটা এখন আমার এই আইটেমটা, এটার যদি চোখটা উঠাই দেই তাহলে ওটা চলে যাচ্ছে। তার মানে বাকিগুলো শো করতেছে, এটা শো করতেছে না। তো আমার দরকার শুধু আমি এই ইমেজটা রাখবো, বাকিগুলোকে উঠাই দেব। তাহলে অল্টার ধরে চোখটা উঠাই দেবেন, অল্টার ধরে চোখ উঠাই দেন, বাকিগুলো চোখ উঠে গেছে, এটা থাকতেছে। এখন আপনি চাচ্ছেন এই ইমেজটাকে ট্রিম করবেন, মানে ব্যাকগ্রাউন্ডগুলো বাদ দিবেন। ওই যে ট্রিমের এরিয়াতে চলে যান, ট্রিম হয়ে গেল। এরপরে আপনি সেভ করেন, ওয়েবের ফরম্যাটে সেভ করেন। তো আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইভাবে আপনার যদি একাধিক লেয়ারকে একটা ইমেজের মধ্যে নিতে হয় তাহলে এই যে একটা, আপনি এখানে লেয়ারগুলোকে দেখেন আগে, এইটা একটা, এইটা আরেকটা, এটা আরেকটা, তার মানে এইটা এইটা এইটা, এই তিনটা লেয়ার আপনার লাগতেছে। তো এই অল্টার ধরে এইটার উপর ক্লিক করেন, এটা আর এইটা ওপেন করেন, আরেকটা মানে বাদ পড়ছে এই যেটা, তাহলে সব কয়টা মিলেই আপনি ওই ট্রিম করেন। আচ্ছা, এরপর আর কারো কোনো সমস্যা? ভাই আমার ওয়ার্ডপ্রেস জন্য দুটো সমস্যা ছিল, মানে এখন কি বলবো নাকি ক্লাস শেষ হওয়ার পর বলবো? আচ্ছা, আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে এখনও আমি যাইনি, ওইখানে হাজারো সমস্যা যদি এখন থাকে ওগুলো আমি বলতে যাব না, কারণ যখন দেখাবো তারপরে থেকে যে সমস্যাগুলো হবে সেটা আমাকে বলবেন। কারণ আমি যেটা দেখাই নাই ওটাতে যদি আপনার প্রবলেম থাকে, আপনাকে একা একা বোঝাইতে গেলে অন্য জনরা বুঝবেন আর কি, অন্যরা সবাই। এজন্য আমি বুঝলাম শেষে আপনি আপনার ফেসবুকে আমাকে নক দিয়ে এগুলা সমাধান নিতে পারেন। আচ্ছা ভাইয়া, তাহলে ওই পিএইচডি টু এইচটিএমএল মানে আসলে কাজটা কি করতে হবে ভাইয়া? আচ্ছা, এই ইমেজটাকে হচ্ছে ক্লায়েন্ট কখনো ওয়েবে মানে আপনার এই যে এইখানটায় শো করাইতে পারবে না। শো করাইলেও হচ্ছে আপনার এই যে টেক্সটগুলা ঠিকভাবে মানে ব্যবহার করতে পারবে না, এবং কি এই যে অর্ডার নাও ক্লিক করলে যে আরেকটা পেজে অর্ডার পেজে চলে যাবে সেইটা কিন্তু এই ইমেজটা থেকে পারবেন না। কিন্তু এই আমাদের কাছে ক্লায়েন্ট বলবে এই যে আপনাকে একটা ডিজাইন দিলাম, আপনি এটাকে কনভার্ট করবেন এইচটিএমএল এ, আর যখন এইচটিএমএল এ করবেন তখন এখানে একটা লিঙ্ক ধরাই দিবেন অর্ডার পেজের, তখন আপনার এই অর্ডারে ক্লিক করলে চলে যাবে ওই অর্ডার পেজে। বুঝতে পারছেন? আর এই যে ইভেন্টটা হবে যখন এইচটিএমএল ফাইলটা হবে, এই যে কোন টেক্সট ইউজ করছে ভাই, মানে টেক্সটের নামটা জানবো, মানে ফন্টের নামটা। ও হ্যাঁ, আরও কিছু বাকি আছে, যেরকম হচ্ছে আপনি টেক্সট টুলসে ক্লিক করেন, আপাতত শুধু টেক্সট টুলসে ক্লিক করে এই যে টেক্সটগুলোর উপরে ক্লিক করেন, এখানে দেখেন হেলভেটিকা নিউএলটি থিন, এটা থিন টাইপের ফন্ট ইউজ করছে, যেটা আমার ফোনে পিসিতে নাই আর কি, মিচিং দেখাচ্ছে। তো এটা লিখে সার্চ করবেন, না পাইলে ক্লায়েন্টকে বলবেন আপনার এই ফন্টটা আমাকে দেন, তাহলে আপনি এইচটিএমএল এর মধ্যে ওই ফন্টটা সেট করতে পারবেন। আচ্ছা, এরপরে যে বোল্ডটা, এটা কোন ফন্ট? এটা ওপেন সেন্স, এটা পাবেন অনলাইনে। এটাও আমার পিসিতে নাই, এটাও আমাকে মিসিং দেখাচ্ছে। ওপেন সেন্স বোল্ড আর ওপেন সেন্স ব্যবহার করছে, মানে এই যে এইগুলা ওপেন সেন্স আর এটা বোল্ড। এটা দেখেন, এটা ব্যবহার করছে হেলভেটিকা বোল্ড। তো এই যে আপনি লিস্ট করেন আগে, যদি আপনার কাছে না থাকে বা গুগলেও ফ্রিতে না পাওয়া যায় তাহলে ক্লায়েন্টকে বলবেন যে এগুলো তো ফ্রি ফন্ট না, তাহলে ক্লায়েন্ট ওই যার কাছ থেকে ডিজাইন করে নিচ্ছে ওর কাছ থেকে ফন্টটা নিয়ে দিবে আপনাকে। ওপেন সেন্স ফ্রি, তবে এই যে এইটা ফ্রি না, হেলভেটিকা এইটা আর কি ফ্রি না। এই যে এই সব টাইটেলগুলো ওই ফন্টটা ব্যবহার করছে, আপনি বুঝতেই পারবেন। এইটা আপনার ব্যবহার করছে যে হেলভেটিকা নিউএল এলটি, আর এইটা ব্যবহার করছে আপনার ওপেন সেন্স বোল্ড আর নর্মাল, বাকিগুলো ওপেন সেন্স বোল্ড আর নর্মাল। তার মানে আপনার যে H1 H2 H3গুলো ব্যবহার হবে, মানে হেডিংয়ের জন্য যেগুলো ব্যবহার হবে এইগুলাতে একটা ফন্ট ব্যবহার করছে, আর বডির টেক্সটগুলোতে ওপেন সেন্স ব্যবহার করছে। এই যে এইখান থেকে এই আইটেমটা নিলেন আর আইডিয়াটা নিলেন। আর হচ্ছে যে টেক্সটের কালারটা কেমনে নেবেন, এই টেক্সটের উপর ক্লিক করার পরে এই যে এখানে যে কালারটা পাচ্ছেন এইটাই, এখানে কালো ব্যবহার করছে।
আচ্ছা, আপনাকে মোটামুটি আমি ইমেজগুলো নেওয়া দেখাইছি। এখানে ছোট কিছু ইমেজ ছিল, এই যে যেমন এই টিকটা, এইটাও কিন্তু আপনাকে ওই যে এক্সপোর্ট করতে হবে কিন্তু HTML এ এই ইমেজটা আপনাকে ব্যবহার করতে হতে পারে। এই যে দেখেন, এটা না, একটা নেবেন, বাকি সবগুলাতে ওই একটা ইমেজই ব্যবহার করতে পারবেন, কারণ সব তো একই ইমেজ। এটা ওইভাবে যে ট্রিম করে নেবেন কিন্তু সেম কাজ। এখানে এটা শুধু না, আরও একটা দেখলাম, এই যে এইখানে, সরি, এই যে এগুলাও নিতে হবে। তো ঠিক আছে, আজকে ক্লাস শেষ করে দিতে যাচ্ছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ বলেন। আপনি হোয়াটসঅ্যাপে SMS করছেন কবে? আজকে? আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে এখনো আসি নাই আর কি, দেখবো পরে। কি সমস্যা বলেন? কিসের প্লাগইনে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু আমি চেক করি। ও আচ্ছা, আপনার এটা ফোন নাম্বার। আপনি ক্লায়েন্টের মেসেজ পাইছেন, ক্লায়েন্ট বলছে আপনার একটা রেজিস্টার করে লগ ইন করে ওইখানে একটা আর্টিকেল পোস্ট করতে বলছে, যাতে ওইখানে প্রবলেম হচ্ছে যে ভিডিও আর ইমেজ সাবমিট নিচ্ছে না। আচ্ছা ভাই, আমি আসলে দেখতে পাইনি, আমি সময় পাইনি। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে ক্লাস শেষে আপনার এটা দেখবো, খাওয়া দাওয়ার পরে বসে দেখবো না এটা কি প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আজকে দেখবেন। আচ্ছা, এছাড়াও আমাকে হচ্ছে ফেসবুকে অনেক বেশি বেশি একজন মেসেজ করেন। ওনাকে আমি ক্লাসে তো একদিনও দেখি না। আমি আসলে ক্লাসে দেখলে ওনাকে বলবো যে এই কী সমস্যা। আসলে ফেসবুকে আর আমি রিপ্লাই করি না, কারণ সহজ জিনিসকে ঘুরাই পেঁচায় বারবার একই প্রশ্ন করে, এই জন্য আর রিপ্লাই করি না। কিন্তু উনি আপনার ক্লাসে তো আসেন না, আবার ফেসবুকে বারবার মেসেজ করেন। ফটোশপের ক্ষেত্রে কি কোনো আলাদা পিসি রিকোয়ারমেন্ট আছে? যেমন মানে কম র্যামের এটাতে পিসিতে সেটা ইনস্টল হবে না, এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? ফটোশপের ক্ষেত্রে র্যামের ব্যাপারটা ভেরি করে। হ্যাঁ, র্যামের ব্যাপারটা ভেরি করে। আপনার ফটোশপ চালাইতে গেলে পিসিতে আসলে একটু র্যামের উপরে আপনার দেখেন, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আমার ফটোশপ এখন ওপেন করা আছে। আপনি যদি একটু টাস্ক ম্যানেজার থেকে পারফরমেন্সটা চেক করি, আমার এখানে দেখেন টোটালি র্যাম খাচ্ছে 4 জিবি খায় নিচ্ছে। আবার সিপিউর উপরে অনেকটা প্রেশার পড়তেছে, সিপিইউ 70% আপডেট ইউজ হচ্ছে। অথচ আমি একটু কাটে দিয়েই দেখাই, এটা একটু কাটে ফেললাম, ক্লোজ করলাম না, যে দেখেন র্যামে আমার 1 জিবি নামাই দিছে, সিপিইউ 30%-এর নিচে চলে আসতেছে, মানে 40%-এর নিচে চলে আসছে। তো এই যে প্রসেসর প্লাস র্যামের উপরে ভেরি করে, বিশেষ করে আপনার ফটোশপটা। আর যখন আপনি ফটোশপের মধ্যে আবার একটা ফাইল লোড করবেন, কারণ আপনি ফটোশপটা ওপেন করছেন, করার পরে ফটোশপে এখন আপনি একটা 2 MB সাইজের ফাইল ওপেন করছেন, তাহলে আপনার নর্মালি র্যাম খাবে হচ্ছে 1 জিবি। দেখেন আমি ওপেন করার পরে যে 3.2 খাইছে, মানে কোনো ফাইল ওপেন করি নেই। এখন আমি যদি এখানে একটা 16 MBর ফাইল ওপেন করি, যেমন আমাদের পিএইচডিটা ছিল 4 MB মনে হয়, তো যদি 4 MBটা ওপেন করে আমার খাইছে 4 জিবি র্যাম। যদি আমি এখানটায় ওপেন করতাম 16 MB র্যাম, 16 MB একটা ফাইল বা 100 MBর একটা ফাইল, তাহলে দেখতেন যে আমার 6 জিবি খায় নিত র্যাম। তো এই র্যামটা যত বড় হবে আপনার স্মুথলি কাজ করতে পারবে ফটোশপটা আর কি, বিশেষ করে।
হ্যাঁ আমার পিসির র্যাম তো খুবই কম, মানে 2 GB। এখন এটা কেমনে কি করব? আচ্ছা, আপনি তাহলে একটা টিপস খাটাইতে পারেন, সেটা হচ্ছে আপনি এক্সটেন্ড ভার্সন ইউজ করতে পারেন। এক্সটেন্ড ভার্সন যেগুলা মানে পোর্টেবল, যেটা পোর্টেবলটা ওপেন করবেন, এটা আপনার হার্ড ডিস্কের উপরে প্রেশার নিয়ে আসবে, আর হচ্ছে র্যামেও করবে, তবে লাইট আর কি কাজ করে, সিপিইউর মধ্যে প্রেশার ফেলায় না। যেমনটা দেখেন সিপিইউর মধ্যে যথেষ্ট প্রেশার ফেলাচ্ছে। এমনি ভাই আমরা অ্যাজ ইউজুয়াল ফটোশপের কোন ভার্সনটা ইউজ করব? যেটাতে আপনার কমফোর্টেবল মনে হবে সেটাই ইউজ করবেন। এখানে আসলে কে কোনটা ইউজ করে, লেটেস্ট ভার্সনগুলো তো বেশি ভালো সাপোর্ট দেয়। হ্যাঁ লেটেস্ট ভার্সনগুলোতে বেশি সাপোর্ট দেয়, কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় আমাদের মেশিনের সাথে লেটেস্ট ভার্সনকে মানাইয়া চলাইতে গেলে পিসির অনেক মানে কনফিগারেশনে অনেক সাপোর্ট করে না দেখা যায়। সেই ক্ষেত্রে আমার যেটা কমফোর্টেবল চলে সেটাই ইউজ করেন, আর যদি পারেন তাহলে ভালো পিসি নিয়ে নেন। আচ্ছা, আমার আরেকটা পিসি আছে, ওটাতে হচ্ছে 16 GB র্যাম প্লাস হচ্ছে NVMe আর কি হার্ড ডিস্ক, যেটা ন্যানো টেকনোলজি আর কি হার্ড ডিস্ক, SSD যেটা। তো ওই পিসিতে ডেস্কটপ, তো এই জন্য ওইখানে কারেন্ট চলে গেলে আবার ক্লাস বন্ধ হয়ে যাবে, এই জন্য ওটাতে ক্লাস নেই না আর কি। ওইখানে আমার হচ্ছে ফটোশপের সফটওয়্যারটা রান করতে 2 সেকেন্ডের বেশি লাগে না। ওটা তো এসএসডির জন্য, তাই না? হ্যাঁ এসএসডির জন্য। ওটা আসলে অপারেটিং সিস্টেমটা এসএসডিতে, আর অপারেটিং সিস্টেমটা যখন আপনার চলে তখন অপারেটিং সিস্টেম যে ফাইলগুলো লোড হবে, যেমনটা ধরেন এইখানে দেখেন, এখন আমার হার্ড ডিস্কের উপরে 7% 0%, কিন্তু কপি করলে বা কোনো একটা ফাইল ওপেন হইতে ঠিক ওপেন হওয়ার মুহূর্তটাতে আপনার হার্ড ডিস্কের উপরে একটা মানে প্রেশার আসবে। তো এটা যদি এই হার্ড ডিস্কের স্পিড বেশি হয় তাহলে দেখবেন যে নর্মালি ওই দ্রুতই লোড হয়ে যাচ্ছে আর কি ফাইলটা, মানে অ্যাপ্লিকেশনটা। মানে সব আপনার এক কথায় আপনার একটা কম্পিউটারের যে স্পিড ডিপেন্ড করবে আপনার সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক তিনটার উপরে। শুধু কোনো একটা বিষয় আপনার ভালো, তাহলে আপনি বেটার সার্ভিস পাবেন না, তিনটার মধ্যে একটা কম্বিনেশন লাগবে। আর হ্যাঁ, আপনারা যেহেতু গান টান ব্যবসা বাণিজ্য এগুলা করেন না, বা অনেক বেশি স্টোরেজ রাখবেন না, হার্ড ডিস্ক ছোটোই রাখবেন, তাহলে দেখবেন ভালো পারফরমেন্স পাচ্ছেন। কারণ বড় হার্ড ডিস্কের জন্য অনেক সময় র্যাম বেশি প্রয়োজন পড়ে। এখন তো 1 টেরার নিচে হার্ড ডিস্ক পাওয়া যায় না। না, এসএসডি গুলো ইউজ করবেন আপনারা, তাহলে সমস্যা হবে না। আর যখন থেকে এসএসডির ব্যবহার শুরু হয়েছে, তখন থেকে এইচডিডি গুলার আর কি এত বেশি মানে কোয়ালিটি লো করে ফেলছে যে এখন আগের আরপিএম ছিল 70-100, আর এখন আপনার 40+100 আর কি থাকে, মানে 50 নিচে থাকে আরপিএম, যার কারণে এখন পিসিতে অনেক সময় আপনার অপারেটিং সিস্টেমটাও চলে যায় হার্ড ডিস্কের কারণে। আচ্ছা, আমার আর কি ফেসবুকে অ্যাক্সেস হয় না আর কি আজকে প্রবলেম, যার কারণে আপনারা মেসেজ করেন, আমি মেসেঞ্জার দিয়ে, ফোনে মেসেঞ্জার দিয়ে আমি আপনাদেরকে অ্যাড করে নিব। স্যার আজকে পিএইচডি ফাইলটা তুই দিয়ে দিতেন। আচ্ছা, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তাহলে কি ফেসবুক গ্রুপে কি আমি হোমওয়ার্ক দিবেন? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে কমেন্টের মধ্যে দিয়ে দেন, আর গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব। রাত 12টার পরে হয়তো একটু মানে লেটে পাবেন আপনারা সব কিছু, মানে ভিডিও প্লাস পিএইচডি সব লিংক পাবেন একসাথে। স্যার আগামী দিনের হোমওয়ার্ক কি স্যার? আগামী দিনের হোমওয়ার্ক, আচ্ছা আগামী দিনে আসলে ওই যে পিছনের যে হোমওয়ার্কগুলো বাকি আছে ওগুলাই দেন। জি স্যার। আর যাদের বাকি নাই তারা ফটোশপ নিয়ে একটু প্র্যাকটিস করেন, দুই একটা পিএইচডি ফাইল ওপেন করেন। এই যে এখানে
দুই তিনটা পিএইচডি সিয়াম ভাই শেয়ার করছে, এগুলা ওপেন করে একটু দেখেন। ভাই এগুলো তো পরে কমপ্লিট পরে ঢুকছি, যদি আবার যদি একটু ই করে দেয় তো তাহলে আমার ভালো হতো, আমি তো পাইনি। আচ্ছা এগুলা ওই আপনার যে গ্রুপের মধ্যে সিয়াম ভাই পোস্ট করে দিয়েন, তিনোটাই একটা পোস্টের মধ্যে দিয়ে দিন, কারণ আমিও এগুলাতে এখনো অ্যাক্সেস করিনি। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আমরা তো বুটস্ট্র্যাপটা নিয়ে কাজ করলাম, সিএসএস ফ্রেমওয়ার্ক, তো এগুলো ছাড়াও তো আরো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, তো আমরা আমাদের কি ডেভেলপ করতে হবে না? ফ্রেমওয়ার্কের পপুলারিটি যে আপনি সার্চ করেন, আচ্ছা বুটস্ট্র্যাপ লিখলাম না, সিএসএস ফ্রেমওয়ার্ক লিখে এটা সার্চ করলাম, আচ্ছা এই যে প্রথমে আছে বুটস্ট্র্যাপ, আগে পরে আসছে jQuery, তার মানে এটা কিন্তু সিএসএস না, এটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, আর এগুলা বাকি হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক। আচ্ছা এই বুটস্ট্র্যাপটাকে শুধু ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে সিএসএস এর জন্য, আর কিছু আছে যেমন হচ্ছে লেস ফ্রেমওয়ার্ক আছে, যেগুলা একেবারেই ব্যবহার খুব একটা মানে কেউ করেই না বললে চলে, আর বুটস্ট্র্যাপটা একাই সবকিছু ব্যবহার করে শুনলাম যে দিয়েছে। নতুন একটা নাকি ভালো টাইলল্যান্ড নিয়ে কথা শুনলাম, তো সেজন্য আপনাকে বললাম। কি নাম? আমি আজকে শুনতেছি টাইলল্যান্ড। আচ্ছা হতে পারে নতুন কিছু আসতে পারে, তবে এগুলোর পপুলারিটি সম্পর্কে আমার ধারণা নাই, আর এটা এত বেশি পপুলার আপনাদের ক্লায়েন্টরাও বলে দিবে যে এই আমাকে বুটস্ট্র্যাপ দিয়ে লাগে সেজন্য। আচ্ছা লারাভেল আসলে এটার সাথে শুধু বুটস্ট্র্যাপ আপনি যেই ফ্রেমওয়ার্ক বলেন শুধু এই ফ্রেমওয়ার্ক না, আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, লারাভেলের সাথে আরও ব্যাপারটা অন্যরকম, এর সাথে রিঅ্যাক্ট ভিউ একসাথে অনেকগুলাকে একসাথে ইউজ করা যায়, আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ইউজ করা যায়, ওটা সম্পূর্ণ ডিফারেন্ট। আর আমরা শুধুমাত্র সিএসএস এর ক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে বুটস্ট্র্যাপটা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা আসলে অল্প সময়ের মধ্যে দ্রুত গেইন কিছু করার জন্যই আর কি এরকম, আর আমাদের কোর্স মডিউলে বুটস্ট্র্যাপকে নিয়ে ছাড়া আর কিছুই নেই। আচ্ছা বুঝতেছি না, আমার আজকে অনেক সাইট আসে না আর কি, দেখি 12টার পরে আসতে পারে, না হলে একটা কল দিতে হবে আর কি। আমরা কয়টা পিএইচডি করব? আপনারা যেগুলো যত বেশি করতে পারেন তত আপনাদের ভালো, প্র্যাকটিস বেশি হবে। আর আমি আসলে আপনাদেরকে একটা দেখাবো, ওটার মধ্যে কভার করাবো অনেক কিছু মানে ইনক্লুড করে, শুধু এই স্ট্রাকচারটা ফলো না, ওটার মধ্যে আরো কিছু দেখাই দিব। আরেকটা কথা, আমাদের পিএইচডি করতে তো ভালোই সময় লাগে, সেক্ষেত্রে ওয়ান পিএইচডি এর জন্য আমাদের গিগের মধ্যে কত টাকা বা কত ডলার ফিক্স করা উচিত? একটা পিএইচডি থেকে এইচটিএমএল করার জন্য ধরেন আপনি এই যে আমরা যে পিএইচডিটা দেখালাম একটু আগে, এটার জন্য $50 চার্জ, মানে 5টা সেকশন যদি থাকে আপনার এটাতে 1 ঘন্টা সময় লাগবে যখন কাজ করতে পারবেন। গিগে আপনি 24 আওয়ার্স নিতে পারেন, 2 ডেজ নিতে পারেন। আপনার গিগ তো হচ্ছে প্রথমে আপনারা গিগগুলো ওপেন করবেন হচ্ছে 1 দিনের সময় নিয়ে, সর্বোচ্চ 2 দিন। আর গিগে আমাদের নাইট্রো তো কাজ আসছে না। কিসে কাজ আসে না? নাইট্রো ওয়ার্কারসে 2 সপ্তাহ যাবত আমার কোনো কাজ নেই। আপনার টোটাল কয়টা জব শো করে মাইক্রো ওয়ার্কারসে? তারপরে ভাই 31টা 32টা, মানে ডেটা এন্ট্রি কাজগুলো আছে না। আসলে এগুলা ক্যাম্পেইন চলে, এক এক সময় এক ক্যাম্পেইন চলে, এগুলা ডাটা এন্ট্রি সব সময় থাকবে সেরকমটা না। আবার দেখা যাচ্ছে আপনার লোকেশন অনুযায়ী বা আপনার আইপি যেই লোকেশন থেকে যায়, দেখা যায় ওই লোকেশনের জন্য আসলে কোনো ক্যাম্পেইনই নেই। আবার দেখা যাচ্ছে যে কারোর কাছে চলে আসছে ডাটা এন্ট্রি। আজকে আবার আমি মাইক্রো ওয়ার্কারে ডাটা এন্ট্রি কাজ করলাম, মানে তিনটা কাজ করলাম। না আমাদের তো বলা হচ্ছিল যে $25 করার জন্য অন্তত, তো সেটা তো ভাই হবেই না, হচ্ছেই না। $25 মাইক্রো ওয়ার্কারে করা অনেক টাফ। আচ্ছা $25 যারা করছে তারা জানে এটা আসলে। আরেকটা বিষয় হচ্ছে
ওই যে আমি বললাম যে কিছু সময় ক্যাম্পেইন চললে ওই সময়গুলোতে আপনাদেরকে আসলে থাকতে হবে আর কি অনলাইন, ঠিক ওই একটা সময়গুলোতে জিনিস দ্রুত কাজ হচ্ছে করতে হবে। মাইক্রো ওয়ার্কারে একটা ওই ইউটিউবে ওয়াচ এন্ড কমেন্ট একটা কাজ করতে গিয়ে একটা প্রবলেম হচ্ছে আমার। এটা হচ্ছে প্রথমে আমি কাজটা লাস্টের দিকে যখন চলে আসে টাইমটা আমার চলে গেছে, টাইমটা চলে গেলে আমি আবার রিফ্রেশ করে তারপরে আমি আমার ওয়ার্কটা সাবমিট করি। কিন্তু আমার বায়ারে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই ভিডিও টাইমে শেষ হওয়ার আগে আমি কাজের কমেন্ট করে দিছি, তাই আমার কাজটা নষ্ট হয়ে যেতে পারে। এমন আমি কিছু কিছু এখন থাকে 2টা না 3টা কাজ হচ্ছে, 3টা কাজই আমার সেম প্রবলেম। ক্লায়েন্ট নট স্যাটিসফাইড। কে বলতেছেন? ভাই আমরা মার্কেট প্লেস সম্পর্কে আমরা আলোচনা করছি, মোটামুটি প্রায় 12টা ক্লাস আমাদের মার্কেট প্লেসের উপরে চলে গেছে। আপনি মোটামুটি আইডিয়া পাবেন, আপনি হচ্ছে ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, এছাড়াও একটু বাইরেও দেখবেন অন্য ভিডিও যেগুলাতে অনেকে শেয়ার করে আর কি, যে কীভাবে খোলা যায়, এগুলো একটু দেখে খুলে নিন। আপনার মার্কেট প্লেস একটা মার্কেট প্লেসেও অ্যাকাউন্ট করা হয়নি? না ভাই আমি এসে করছি আর মাইক্রোসফটে করছি। মাইক্রো ওয়ার্কার্সে প্রজেক্ট করছেন এখন পর্যন্ত? কটা করছেন? কয় ভাই 8-9টা করছে। আচ্ছা, এসইও ক্লার্কে কোনো অর্ডার পাইছেন? 3টা পাইছি ভাই। এসইও ক্লার্কে 3টা পাইছেন? আচ্ছা, এরপরে আপনি ফাইবারে এখনো অ্যাকাউন্ট করেন নাই? ফাইবারে অ্যাকাউন্ট করতে কিন্তু কোনো গিগ তো হবে না এখন। ও আচ্ছা, তাহলে একটা গিগ দিয়ে দেন। গিগ দেওয়া খুব বেশি কিছু না, মানে আপনি এসইও ক্লার্কে যেভাবে করছেন একই, তবে এখানে একটু ডেসক্রিপশনে একটু ডিটেইলস লিখবেন আর ইমেজটা তৈরি করে নেবেন ম্যানুয়ালি আপনার ফটোশপ দিয়ে, তাহলে অনেক ভালো হয় আর কি। আমি বলতেছি কি বুঝলো গিগ তো আমি এটা বুঝতে পারছি। ও আচ্ছা, আপনি যে পিএইচডি টু এইচটিএমএল বা পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ এই টাইটেল ইউজ করবেন। আমার আসলে যে কনফিউজ লাগে যে এতে যে ওইখানে তো 3টা আছে না, একটা বেসি রেজিস্ট্রেটেড, একটা প্রিমিয়াম মনে হয়, যে এখানে যে স্টেপ 3টা আছে, আর ওইখানে আমি কিভাবে লিখব মানে এই জিনিসটা আমি আইডিয়া নেই কোনো। 3টা প্যাকেজ অন করার লাগবে না, আপনি একটা প্যাকেজেই রাখবেন। আপনি একটা প্যাকেজ রাখবেন, ওটার মধ্যে প্রাইস দিয়ে রাখবেন, $5 দিয়ে রাখবেন। একটা প্যাকেজে সাবমিট করে এটা একটা প্যাকেজ দিয়েই তো ফার্স্ট টাইমে গিগ করার দরকার। আর আপনাকে 3টা প্যাকেজ অন করে মাত্র 3টা না কয়টা জানি গিগ দিতেই দিবে। টোটাল 7টা গিগের মধ্যে 3টা গিগে আপনার হচ্ছে প্রাইস সেট করতে পারবেন না, 4টা গিগে মানে প্রাইস সেট করতে পারবেন। ওই বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম এগুলা আপনার সেট করার জন্য 4টা গিগ দিবে, আর বাকিগুলোকে একটা প্যাকেজ রাখতে হবে আপনাকে। আচ্ছা, একটু ভিডিওটা পুশ করে দেই।